আপনারা শুনছেন গল্প নিয়ে আড্ডা প্রাইম। আজকের আড্ডার গল্প দেবল দেব বর্মা রচিত গোয়েন্দা রাজীব এবং প্রলয়ের কাহিনী সাপ নিয়ে খেলা। আজ গল্পটির প্রথম পর্ব। তাহলে শুনতে থাকুন আজকের গল্প সাপ নিয়ে খেলার প্রথম পর্ব। 1. পায়ের ওপরে বরফের মতো শীতল কি একটা বস্তু নিঃশব্দে চলে যাচ্ছে। হাঁটু বেয়ে আঙ্গুলের ওপর দিয়ে তার গতিপথ করে নিচ্ছে। সেই অস্বস্তিতে বোধহয় আচমকা ঘুম ভেঙে গেল সুমিত্রার। হাতের কাছেই একটা ছোট্ট পেন্সিল টর্চ থাকে, সেটা জ্বালতেই সুমিত্রা ভয়ে কাঠ। গলা দিয়ে কয়েক মুহূর্ত শব্দ বেরোলো না। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা অকস্মাৎ দ্রুত বেগে চলতে শুরু করেছে। শরীরের রক্ত শীতকালের কনকনে ঠান্ডার মতো হিম হয়ে এলো। সেই শীতল সচল বস্তুটি ধীরে ধীরে পায়ের উপর থেকে নেমে পালঙ্কের পা বেয়ে মেঝেতে গিয়ে থামল। আর তখনই নিশীথে শকুন শিশুর কান্নার মতো একটা তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল সুমিত্রা। বাঁচাও, বাঁচাও! মেঝেটা চমৎকার, চকচকে চৌকো সাইজের মার্বেল পাথরে মোড়া। পাকা রাজমিস্ত্রির হাতের তেল পালিশের কাজ। এমন মসৃণ মেঝের ওপর সাপটা তার গতিবেগ হারিয়ে ফেলছিল। এদিকে সেদিকে নড়ে চড়ে অতি ধীর গতিতে একটা কোণের দিকে যাবার চেষ্টা করতে লাগলো। চিৎকার আর চেঁচামেচি শুনে অনেকেই ছুটে এসেছিল। রাজা সাহেবের খাস চাকর মতিলাল, রানী চন্দ্রিমার বাপের বাড়ির ঝি চপলা, নাচনী মেয়ে দামিনী এবং তারপর প্রায় হুড়মুড় করে 5-6 লোক একসঙ্গে ঘরে এসে ঢুকল। তাদের সকলের পিছনে লাঠি হাতে দেউরির দারোয়ান রাম সিং। রাজা সাহেব অর্থাৎ কন্দর্প নারায়ণ এলেন আরও 3-4 মিনিট পরে। রাত দুপুরে সহজে তার ঘুম ভাঙে না, তবু কাঁচা ঘুম থেকে উঠে এসেছেন তিনি। চোখ দুটি লাল, মাঝে মাঝে আঙ্গুলের সাহায্যে বাঁ চোখটা কচলে নিচ্ছিলেন। রাত্রিরে হঠাৎ শয্যা ত্যাগ করে উঠে আসতে হয়েছে বলে মেজাজ খিচড়ে আছে, মনে বিরক্তি, তাই চোখের দৃষ্টি এখনও ঠিক সহজ পরিষ্কার হয়নি। তেতলার ঘরে সাপ বেরিয়েছে শুনে কন্দর্পনারায়ণ চমকে উঠলেন। কি অনাচ্ছিষ্টি কাণ্ড! তারপর সাপটাকে নিজেই খতম করতে চেয়েছিলেন, কিন্তু মতিলাল এগিয়ে লাঠির একটি মোক্ষম আঘাতেই তাকে কাত করল। তারপর এলোমেলো আরও 5-7টা ঘা মেরে তার ভবলীলা শেষ করে দিল। মরা সাপটাকে লাঠির ডগায় তুলে মতিলাল সভয়ে বললে, ই বাবা, ইটা যে দমনা চিতি গো, একবার কাটলে আর রক্ষা নাই। বিশরীর বাবাও হার মানবে, সাধ্যি নাই যে বিষ নামায়। দমনা চিতি! কন্দর্প নারায়ণ সাপটার দিকে এক নজর তাকিয়ে অস্ফুটে বলে উঠলেন, কি সাংঘাতিক! বিছানার ওপর সুমিত্রা ভয়ে জড়সড় হয়ে বসেছিল। কন্দর্প নারায়ণ তার দিকে একবার তাকালেন। ভীষণ ভয় পেয়েছে মেয়েটা, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, আতঙ্কগ্রস্ত দৃষ্টি। কন্দর্প নারায়ণ তার কাছে গিয়ে বললেন, তুমি খুব ভয় পেয়েছ, তাই না? সুমিত্রা কথা বলতে পারল না। 2 করতলে মুখ ঢেকে প্রায় ফুঁপিয়ে কেঁদে উঠল। কন্দর্প নারায়ণ সাহস দেবার জন্য বললেন, অত ভয় কিসের? সাপটাকে তো ওরা মেরে ফেলেছে। তবু সুমিত্রা কান্না ভেজা গলায় বলে উঠল, আমি এখান থেকে চলে যাব, ভীষণ বিশ্রী লাগছে আমার। সাপটাকে তুমি কখন দেখতে পেলে? টর্চ জ্বালবার পর। বিছানায় আমার পায়ের উপর দিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছিল। আলোয় ওটাকে দেখতে পেয়ে ভয়ে আমার বুক শুকিয়ে উঠল। সাপটা খাট থেকে নেমে যাবার পর আমি চিৎকার করে উঠি।
ইঙ্গিতে ঘরের লোকজনকে বাইরে যেতে বলে কন্দর্পনারায়ণ জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। খুব গম্ভীর আর চিন্তিত দেখাচ্ছিল তাকে। কপালে কুঞ্চিত রেখা, ঘুমটুম কখন কেটে গিয়েছে। ব্যাপারটা খুব অদ্ভুত এবং অস্বাভাবিক নয়। তেতলার ঘরে সকলের অলক্ষ্যে চিঠিসাপ ঢুকলো কেমন করে, এবং অন্য কোথাও নয়, সুমিত্রার বিছানায়। মাথার কাছের এবং ডান দিকের একটা জানলা খোলা রেখে ঘুমিয়েছিল সুমিত্রা। 3-4 হাত দূরে একটা ঘোরানো সিঁড়ি 3 তলা থেকে সোজা নেমে গেছে। অন্ধকারে দৃষ্টি চলে না, তবু কন্দর্পনারায়ণ একবার লোহার সিঁড়িটার দিকে তাকিয়ে দেখলেন, তেতলার এই ঘরে পৌঁছবার এটাই দ্বিতীয় পথ। কিছুটা স্বগতোক্তির ধরনে তিনি যেন প্রশ্ন করলেন, সাপটা কি গভীর রাত্রিরে সিঁড়ি বেয়ে উপরে উঠেছিল? ফের ঠোঁট কামড়ে অবিশ্বাস্যের সুরে বলে উঠলেন, দূর, তাই কি সম্ভব? নক্ষত্রখচিত কালো আকাশটার দিকে কন্দর্পনারায়ণ কতক্ষণ তাকিয়ে রইলেন। জলজলে পাথরের মতো একরাশ তারা। একটা দুধ সাদা ছায়াপথ দিগন্তের এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত ছড়িয়ে আছে। এখন রাত প্রায় 1টা হবে। দেউরির গেট থেকে খানিকটা দূরে মতিলালের দল আগুন জ্বেলে বোধহয় মরা সাপটাকে পোড়াচ্ছে। আগুনের লালচে আভায় ওদের মুখগুলি প্রাগৈতিহাসিক যুগের মানুষের মতো বন্য মনে হয়। হঠাৎ পিছন ফিরে তাকিয়ে কন্দর্পনারায়ণ তার বৈমাত্রেয় ভাই বীরেন্দ্রনারায়ণকে দেখতে পেলেন। বোধহয় ঘরের মধ্যে সাপ বেরিয়েছে শুনে বীরেন্দ্রনারায়ণ দোতলা থেকে উপরে এসেছে। কিন্তু এতক্ষণ পর কেন? কন্দর্পনারায়ণ ভালো করে একবার ছোট ভাইয়ের মুখের দিকে তাকালেন। আশ্চর্য, বীরেন্দ্রর চোখে ঘুমের চিহ্নমাত্র নেই। রাত দুপুরে চেঁচামেচি শুনে হঠাৎ কাঁচা ঘুম ফেলে উঠে আসেনি। পরিষ্কার চোখ, কেমন কৌতূহলী দৃষ্টি। তাহলে কি বীরেন্দ্র এতক্ষণ জেগেছিল, ঘুমোয়নি? ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে কন্দর্পনারায়ণ শুধু বললেন, সুমিত্রার ঘরে একটা সাপ বেরিয়েছিল বীরেন্দ্র। একটু আগে মতিলাল সেটাকে মেরে পোড়াতে নিয়ে গেল। দোতলায় চপলার কাছে আমিও তাই শুনলাম দাদা। সাপটা নাকি ওর বিছানাতে ছিল, পায়ের আঙ্গুলের ওপর দিয়ে মেঝেতে নেমেছে। হ্যাঁ, খুব বিষাক্ত চিতি সাপ। মতিলাল বলছিল ডোমনা চিতি, কামড়ালে বিষ নামানো কঠিন, বোধহয় মানুষ বাঁচে না। ডোমনা চিতি? বীরেন্দ্র ঈষৎ চিন্তা করে ফের বললে, জানো দাদা, ওর আসল নাম ধুমনা চিতি। গায়ের রং ধোয়ার মতো হয় বলে ওই নাম। তবে সাধারণ লোকে ডোমনা চিতি বলেই জানে। ভীষণ বিষাক্ত সাপ। কথায় আছে, খেলে ডোমনা, ডাক বামনা। তার মানে চিকিৎসা ঝাড়ফুঁক করে কোনো লাভ নেই। সৎকারের জন্য শিগগির ব্রাহ্মণ ডাক। পিছন ফিরে তাকিয়ে কন্দর্পনারায়ণ দেখলেন সুমিত্রা বড় বড় চোখ করে তাদের কথা শুনছে। মেয়েটা আরও ভয় পেতে পারে ভেবে তিনি চোখের ইশারায় ভাইকে সাপের কথা বলতে নিষেধ করলেন। তারপর মৃদু হেসে বললেন, সুমিত্রা ভীষণ ভয় পেয়েছে, এখান থেকে চলে যেতে চায়। বারে, চলে গেলে কেমন করে হবে? বীরেন্দ্র বেশ সহানুভূতির সুরে বলল, বৌদির শরীরের এই অবস্থা, ডাক্তার সেনগুপ্ত তো বললেন একজন নার্সকে সবসময় বাড়িতে রাখা প্রয়োজন, হঠাৎ কখন কি দরকার হয়। তারপর কিছুটা দার্শনিকের মতো পরম সত্য উচ্চারণের ভঙ্গিতে বলল, অত ভয় করলে চলবে কেন? সাপের লেখা আর বাঘের দেখা কপালে থাকলে কেউ খণ্ডাতে পারে। সুমিত্রা ভয় পাচ্ছে। কন্দর্পনারায়ণ তাই ঘর থেকে বেরিয়ে এলেন। তার পিছনে ছোট ভাই বীরেন্দ্র। বারান্দার উপর দিয়ে হেঁটে কন্দর্পনারায়ণ এবার তার নিজের কক্ষের কাছে এসে থামলেন।
একেবারে প্রান্তে কোণের ঘরটায় চন্দ্রিমা শোয়। চন্দ্রিমা একা নয়, রাত্রিরে তার বাপের বাড়ির ঝি চপলা কাছে থাকে। ঘরের ভিতরে স্তিমিত আলো, চপলা ঘরে নেই। আলো জ্বালিয়ে রেখে বোধহয় মতিলালদের সঙ্গে সাপটা সৎকার করতে গেছে। পিছু পিছু বীরেন্দ্র এসে তার সামনে দাঁড়ালো। ছোট ভাইয়ের মুখের উপর এক পলক চোখ বুলোলেন কন্দর্প নারায়ণ। বললেন, সাপটাপের ব্যাপারে তোমার বেশ জ্ঞান আছে দেখছি। ঈষৎ অপ্রস্তুতের ভঙ্গিতে বীরেন্দ্র জবাব দিল, জ্ঞান মানে এই একটু আধটু পড়াশোনা করেছিলাম। পাটনায় আমার এক বন্ধু আছে, সে সাপ নিয়ে রীতিমতো রিসার্চ করে। বাড়িতে 10-12টা বিষধর সাপকেও রেখেছে। ধূমনাচিতির কথা আমি তার কাছে শুনেছিলাম। কন্দর্প নারায়ণ হঠাৎ প্রশ্ন করলেন, 3 তলায় ঘরে কেমন করে সাপ ঢুকলো বলতে পারো? না, মানে তা কেমন করে বলবো? বীরেন্দ্রকে যেন একটু নার্ভাস দেখালো। কন্দর্প নারায়ণ ভ্রু কুঁচকে তাকালেন। বললেন, ব্যাপারটা তুমি চিন্তা করে দেখো, তোমার কি মনে হয়? বীরেন্দ্র ইতস্তত করে জিজ্ঞাসা করল, সাপটা নিজে থেকে আসেনি? কেউ ওটাকে ঘরে এনে রেখেছিল, সুমিত্রার বিছানায়? কন্দর্প নারায়ণ কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর কি ভেবে বললেন, অবশ্য আমি যা ভাবছি তা ঠিক নাও হতে পারে। চিঠিসাপটা হয়তো যে কোনো কারণেই হোক বিছানায় এসে ঢুকেছিল। বীরেন্দ্র আর দাঁড়ালো না, পিছন ফিরে লম্বা লম্বা পা ফেলে সিঁড়ি বেয়ে দোতলায় নেমে গেল। অন্ধকারে অপস্ত্রিয়মান ছোট ভাইয়ের দেহটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন কন্দর্প নারায়ণ। সাপটাপের ব্যাপারে বীরেন্দ্রর বেশ জ্ঞান আছে মনে হয়, তবে কোনো কথা সে পরিষ্কার বলে না। স্বীকার করতেও নারাজ, চিরকাল এই স্বভাব। ইদানিং সেটা আরও বৃদ্ধি পেয়েছে বলেই ধারণা হলো। বীরেন্দ্র নারায়ণের কথা ভাবছিলেন তিনি। কন্দর্প নারায়ণের বিবাহের মাত্র কয়েক মাস আগে সে এই বাড়ি থেকে অকস্মাৎ অন্তর্ধান হয়, প্রায় 6 বৎসর আগে। তার পূর্বেকার অবশ্য কিছু ইতিহাস আছে। কলকাতায় ডাক্তারি পড়তে গিয়েছিল বীরেন্দ্র নারায়ণ। বাবা ইন্দ্রনারায়ণের ইচ্ছে ছিল কলকাতায় পরীক্ষায় পাশ করে বীরেন্দ্র বিলেত যাবে, সেখান থেকে আরও বড় ডিগ্রি নিয়ে সে দেশে ফিরে আসবে, তারপর প্র্যাকটিস করবে কাছে পিঠে ধানবাদ, ঝরিয়া, পুরুলিয়া কিংবা অন্য কোনো শহরে। পসার জমলে চিন্তাভাবনার কিছু থাকবে না। আর পসার জমবে না কেন? চারপাশে কলিয়ারি, কলকারখানা, অঢেল কাঁচা পয়সা, কিন্তু সেই পরিমাণে ডাক্তার বদ্যির বড় অভাব। বিলেত ফেরত ডাক্তার কটা আছে, তাছাড়া উপায়ও নেই। জমিদারি গেছে, তালপুকুর নামে। এখন আর ভালো করে ঘটি ডোবে না। লুকিয়ে চুরিয়ে 100-1.5 বিঘে খাস জমি, কলকাতায় 4-5খানা বাড়ি, আর কিছু কোম্পানির শেয়ার। বলতে গেলে এই সম্পত্তি। তাছাড়া ধাপধারা গোবিন্দপুরে বিরাট রাজবাড়ি, যার দেওয়ালের রং মুছে গেছে, পলেস্তারা খসে পড়ছে, অথচ সারানো হয়নি। গ্রামের লোকে তাদের পিতৃপুরুষকে রাজা সাহেব বলে ডাকত, ঘরণীকে রানীমা। জমিদারি নেই, কিন্তু সাবেককালের সেই সম্বোধনটা এখনো চলে আসছে, নইলে কে রাজা কে কার প্রজা। ডাক্তারি পড়তে গিয়ে বীরেন্দ্র নারায়ণ কিন্তু হোঁচট খেল। ফার্স্ট MBBS পরীক্ষাতেই ধরাশায়ী। ইন্দ্রনারায়ণ দুঃখ পেলেন। তবু মনে হলো, প্রথমবার ছেলেটা চোট খেয়েছে, এবার নিজেকে শুধরে নেবে। কিন্তু যার যা ভবিতব্য। এই 200 মাইল দূরে বসেও কানের মধ্যে উল্টোপাল্টা সব খবর পৌঁছতে লাগলো। বীরেন্দ্র নাকি পড়াশুনো ছেড়ে সিনেমা থিয়েটারের দিকে ঝুঁকেছে। কলেজে যাওয়া প্রায় বন্ধ, লেখাপড়া করে না,
কুসঙ্গীদের সঙ্গে মিশে মদ খেতে শিখেছে, নিষিদ্ধ পল্লীতেও যাতায়াত করে। কন্দর্প নারায়ণ তখন পাটনায় MA পাশ করে ল পড়ছেন। ছোট ভাইয়ের এইসব কীর্তিকলাপ কিছুই জানতেন না। ইন্দ্রনারায়ণ একদিন ছুটে গেলেন কলকাতায়, ব্যাপারটা চাক্ষুষ জানবার জন্য। বীরেন্দ্র কি সত্যই উচ্ছন্নে গেছে? তাহলে পড়াশুনো চুলোয় যাক, ইন্দ্রনারায়ণ তাকে আজই প্রতাপপুরে ফিরিয়ে নিয়ে আসবেন। কলকাতায় গিয়ে ইন্দ্রনারায়ণ স্তম্ভিত হলেন। উড়ো খবর যা কানে এসেছিল ব্যাপার তার চেয়ে অনেক বেশি গড়িয়েছে। এখন রীতিমতো মদ্যপ হয়েছে বীরেন্দ্র। বার অ্যান্ড রেস্তোরাঁয় রোজ আড্ডা মারে। বাজারে তার প্রচুর দেনা। ডাক্তারি পড়বার বই টই যন্ত্রপাতি বেশ কিছু বিক্রি হয়ে গেছে। নিষিদ্ধ পল্লীতেও তার যাতায়াত আছে বলে শোনা গেল। ইন্দ্রনারায়ণ ক্ষেপে উঠেছিলেন, কিন্তু বিদেশ বুভুই জায়গা, আর রাগ চণ্ডাল। একবার স্পর্শ করলে অকস্মাৎ কি না ঘটে যেতে পারে, তাই নিজেকে তিনি কোনো মতে সংযত করলেন। আরও একটি খবর শুনলেন ইন্দ্রনারায়ণ। আশ্চর্য, কলকাতায় কত কি ঘটে! প্রতাপপুরে বসে এর বিন্দু বিসর্গও তিনি জানতে পারেননি। সেকেন্ড ইয়ারে পড়বার সময় বীরেন্দ্র নাকি একটি মেয়ের প্রেমে পড়েছিল। মেয়েটি সুন্দরী, স্কটিশ চার্চ কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী। প্রায় 4 মাস ধরে পূর্বরাগের পালা চলবার পর বীরেন্দ্র মেয়েটিকে বিয়ে করবার জন্য অস্থির হয়ে ওঠে। ইতিমধ্যে প্রেম পর্বের বিষয়টা বেশ চাউর হয়ে গিয়েছিল। মেয়ের বাড়ির লোক জানতে পেরে কিন্তু প্রবল আপত্তির ঝড় তুলল। শুধু আপত্তি নয়, মেয়ের এক দূর সম্পর্কের ভাই আরও 3-4 জন মস্তান ছেলের সঙ্গে এসে বীরেন্দ্রকে রীতিমতো শাসিয়ে গেল। আড়ালে আবডালে প্রেম করবার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। দরকার হলে বীরেন্দ্রকে তারা কলকাতা থেকে সরিয়ে দিতেও তৈরি। মেয়ের বাবা বীরেন্দ্রর প্রস্তাব শুনে হেসে বলেছিলেন, ডাক্তারি পড়ছে, ওর তো এখন পড়বার সময়, বিয়ে করবার কথা ভাবছে কেন? মেয়ের মা নাকি মাথা নেড়ে মন্তব্য করেছিলেন, ছেলেটা পাগল। হিসেব করে দেখলাম রিনি ওর চেয়ে বয়সে 6 মাসের বড়। এ বিয়ে আবার হয় নাকি? লোকে যে শেষকালে মাসি বোনপোর বিয়ে বলে ঠাট্টা করবে। মেয়েটি অর্থাৎ রিনিও নাকি তারপর থেকে বীরেন্দ্রকে এড়িয়ে যায়। বোধহয় বাড়ির শাসনকে অগ্রাহ্য করবার মতো মনের জোর ছিল না তার। অথবা মেয়েরা প্র্যাকটিক্যাল, সমস্ত কিছুর ভীষণ চুলচেরা বিচার করে। এই প্রেমের যখন কোনো পরিণতি নেই, তখন কি প্রয়োজন তাকে মিছিমিছি আঁকড়ে থেকে? তারপর থেকেই বীরেন্দ্রনারায়ণ নিজের উপর বিশ্বাস হারালো। বইয়ের পাতার দিকে তাকালেই মনে বিরক্তি, কলেজে যেতে অনিচ্ছা, বরং ইয়ার বন্ধুদের মন্দ সঙ্গের প্রতি আকর্ষণ মনকে আরও পীড়িত করে তুলল। তার সুপুরুষ চেহারা, কে একজন বন্ধু তাকে সিনেমা থিয়েটারের দিকে টানল, বলল জানাশুনো এক অ্যামেচার নাট্যগোষ্ঠী তাদের নতুন বইয়ের জন্য একজন নায়ক খুঁজছে। তোর মতো সুন্দর চেহারার ছেলেকে পেলে এখনই লুফে নেয়। ইন্দ্রনারায়ণ সেদিন রাত্রিরের ট্রেনেই প্রতাপপুরে ফিরে এলেন, বীরেন্দ্রকে সঙ্গে নিয়ে। কলকাতার বাস সম্পূর্ণ তুলে দিয়ে। কাজ নেই লেখাপড়ায়। মাথার ওপর গার্জেন না থাকলে বীরেন্দ্রের মতো ছেলেদের মানুষ করা দায়। শিব গড়তে গিয়ে শেষে কি বাদর গড়বেন তিনি? বীরেন্দ্র অবশ্য কলকাতা থেকে আসতে চায়নি, কিন্তু ইন্দ্রনারায়ণের প্রখর ব্যক্তিত্ব। বীরেন্দ্রের ক্ষমতা ছিল না বাপের সামনে দাঁড়িয়ে আপত্তি জানায়। তাছাড়া প্রতাপপুর থেকে ফি মাসে মানি অর্ডারে টাকা আসে, সেটি বন্ধ হলে তাকে কলকাতার বাস এমনিতেই গুটোতে হতো। প্রতাপপুরে এসে বীরেন্দ্র নারায়ণের কিন্তু পরিবর্তন হলো না। যে বাঘ মানুষের রক্তে স্বাদ পেয়েছে তার কখনো রুচি পাল্টায়? মদের নেশা বীরেন্দ্রকে অস্থির করে তুলল। কাছেই মাইল 3 দূরে রেলের বড় জংশন। সেখানে অফিসারদের বাংলো, বাবুদের কোয়ার্টার্স, দোকান বাজার সব আছে। রেলওয়ে কলোনির মধ্যেই রবার্ট স্মিথের ওয়াইন অ্যান্ড প্রভিন্স স্টোর।
রবার্ট স্মিথের নামে দোকান, কিন্তু আসলে চালায় ডোরা স্মিথ, তার ছোট বোন। দোকানে সে বসে, জিনিসপত্র বিক্রি করে, টাকা কড়ি বুঝে নেয়। বেশ লম্বা গড়ন, কটা চোখ, পিঙ্গল কেশ, তামাটে ফর্সা রং, বয়স 23-24-এর বেশি নয়। মদ কিনতে গিয়ে বীরেন্দ্রর সঙ্গে আলাপ হলো ডোরা স্মিথের। দোকানে বসেই সুরাপান করত বীরেন্দ্র। প্রতাপপুরের রাজবাড়িতে বসে মদ গিলবার সাহস ছিল না তার। বাবা ইন্দ্রনারায়ণ জানতে পারলে রাগে জ্বলে উঠবেন, হয়তো ছেলেকে ত্যাগ করতেও দ্বিধা করবেন না। নিজের হাতে গেলাসে মদ ঢেলে দিত ডোরা স্মিথ, সোডা মিশিয়ে দিত প্রয়োজন মতো। দোকানে কেউ না থাকলে কখনো গেলাস তুলে ধরত বীরেন্দ্রের ঠোঁটে। কলোনির লোকেরা দেখতে পেত অনেক রাত্রিরে ডোরা স্মিথ আর বীরেন্দ্রনারায়ণ পাশাপাশি ঘন হয়ে বসে আছে। মদের নেশার সঙ্গে এক নতুন নেশা তাকে গ্রাস করল। রবার্ট স্মিথের ওয়াইন শপে রোজ সন্ধ্যায় হাজিরা দিতে লাগলো বীরেন্দ্রনারায়ণ। আগে ছিল শুধু মদের তৃষ্ণা, এখন দুর্নিবার হয়ে উঠেছে ডোরা স্মিথের সান্নিধ্যের আকর্ষণ। প্রেম আর ভালোবাসার গন্ধ বোধহয় চাপা ফুলের মতো, বহুদূর পর্যন্ত তার সুবাস ছড়ায়। প্রতাপপুর থেকে রেলওয়ে জংশন সামান্য পথ। ইন্দ্রনারায়ণের কানে ছেলের নতুন কীর্তিকলাপের কাহিনী পৌঁছতে বিলম্ব হলো না। রসালো সংবাদটি লোকে পল্লবিত করে প্রচার করল। রোজ সন্ধ্যায় ডোরা স্মিথের গলা জড়িয়ে ধরে বীরেন্দ্রনারায়ণ মদ খায়। ওই ম্লেচ্ছ মেয়েটার সঙ্গেই তলে তলে ওর বিয়ের সব ঠিকঠাক হয়ে গেছে। ইন্দ্রনারায়ণ ছেলেকে ধানবাদ পাঠিয়ে দিলেন। সেখানকার কলেজে ভর্তি করলেন বীরেন্দ্রকে। পরিষ্কার জানিয়ে দিলেন প্রতাপপুরে তার ছুটি ছাটায় আসবার প্রয়োজন নেই। ধানবাদে বসেই যেন সে পড়াশুনো করে, এই শেষ সুযোগ। এরপর তিনি আর ছেলের ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামাবেন না। মাত্র 1 মাস কাটল। তারপর হঠাৎ বীরেন্দ্র ফিরে এলো প্রতাপপুরে। ইন্দ্রনারায়ণ ছেলের মুখের দিকে একবার তাকিয়ে দেখলেন। এই 1 মাসে বীরেন্দ্রর চেহারার অনেক উন্নতি হয়েছে। চোখ মুখ উজ্জ্বল, নিয়ম শৃঙ্খলায় থাকলে এমনি হয়। তবে মনটা বোধহয় এখনও ধানবাদে বসেনি, তাই 1 মাস পরে প্রতাপপুরে একবার বেড়াতে এসেছে। সন্ধে নামতেই বীরেন্দ্র ছুটে গেল রেলওয়ে জংশনে, ডোরা স্মিথের ওয়াইন শপে। প্রচুর মদ গিলে প্রতাপপুরে যখন ফিরে এলো, রাত তখন প্রায় 10টা হবে। ইন্দ্রনারায়ণ বোধহয় ছেলের জন্য অপেক্ষা করছিলেন। বীরেন্দ্র বাড়িতে পা দেবার সঙ্গে সঙ্গে তিনি রাগে ফেটে পড়লেন। ফের তুমি ওই ম্লেচ্ছ মেয়েটার কাছে মদ খেতে গিয়েছিলে? বীরেন্দ্র চুপ করে রইল। কাল সকালেই তোমাকে ধানবাদ যেতে হবে, আজ রাত্রিরেই তৈরি হয়ে নাও। ইন্দ্রনারায়ণ প্রায় আদেশ করলেন। বীরেন্দ্র বেশ কিছুক্ষণ নির্বাক হয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি আর পড়াশুনো করব না বাবা। তার মানে? তাহলে কি করতে চাও? এখানে বসে রোজ সন্ধ্যায় ওই ম্লেচ্ছ মেয়েটার সঙ্গে মদ গিলবে? বীরেন্দ্র মুখ তুলে এবার জবাব দিল, ডোরা স্মিথকে আমি বিয়ে করতে চাই বাবা। ইন্দ্রনারায়ণ রাগে থরথর করে কাঁপছিলেন। মুখ দিয়ে কথা বেরোয়নি তার। পায়ের চটি জুতোটা শুধু ছুঁড়ে মারলেন বীরেন্দ্রকে। তারপর প্রচণ্ড ক্ষোভে বললেন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুমি কুপুত্র জন্মেছ, তোমার মুখ দর্শন করতে চাই না আমি। পরদিন সকালে বীরেন্দ্রকে আর খুঁজে পাওয়া যায়নি। সমস্ত রাজবাড়িতে, প্রতাপপুর গ্রামে কোথাও নয়। ইন্দ্রনারায়ণ আর ছেলের খোঁজ করেননি। শুধু 2-1 উৎসাহী লোক রেলওয়ে জংশনে বীরেন্দ্রর খবর নিতে গিয়েছিল। যদি সেখানে তার কোনো পাত্তা মেলে, বলা যায় না, হয়তো ম্লেচ্ছ মেয়েটার ঘরে মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। কিন্তু তারা যে সংবাদ নিয়ে ফিরল তা আরও সাংঘাতিক। রবার্ট স্মিথের ওয়াইন অ্যান্ড প্রভিশন স্টোর্স বন্ধ। সমস্ত দিন তালা ঝুলছে, ডোরা স্মিথ নেই। কাল শেষ রাত্রির থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
2. ইন্দ্রনারায়ণ মনে খুব আঘাত পেলেন, কিন্তু মুখে কিছু প্রকাশ করলেন না। সংসারটা হঠাৎ যেন লবণহীন রান্নার মতো পানসে কর্মহীন মনে হলো। বড় বউ মারা গেছে বহুদিন আগে। বিয়ের 8-10 বছর পরে বীরেন্দ্রর মা হঠাৎ 3 দিনের জ্বরে ভুগে চলে গেল। বাড়িতে একটি মেয়ে ভিন্ন চলে না। বোধহয় তাই কন্দর্প নারায়ণের বিয়ে দেবার জন্য তিনি ব্যস্ত হয়ে উঠলেন। বড় ছেলের চেহারাটা অবশ্য বীরেন্দ্রের মতো সুন্দর নয়, তবে কন্দর্প MA এবং ল পাস, অ্যাডভোকেট হবে। কলকাতায় নিজের বাড়িতে বসে প্র্যাকটিস করবার ইচ্ছে। পাত্রীর খোঁজ পেতে দেরি হলো না। কলকাতার মেয়ে, পরমা সুন্দরী না হলেও বেশ সুন্দরী, সুলক্ষণা, সদ্বংশজাত। কলেজে পড়াশোনা করেছে। দুজনের কোষ্ঠীর মিলও ভালো। ইন্দ্রনারায়ণ বিয়ের দিন স্থির করতে দেরি করলেন না। প্রতাপপুরের রাজবাড়িতে আবার অনেকদিন পর বাজি পুড়ল। ফুলঝুরির মতো হাওয়ায় উঠল আকাশে। 3 রাত্রির যাত্রাগান, কি রোশনাই! কোমর দুলিয়ে নাচনী মেয়েরা নাচল, গাইল, আরও কত হইচই কাণ্ড। তবু বৌভাতের রাত্রিরে ইন্দ্রনারায়ণের মনটা হঠাৎ কেমন ফাঁকা লাগলো। দোতলায় বীরেন্দ্রের ঘরের দিকে বারবার চোখ পড়ছিল। দরজায় তালা লাগানো। মাঝে মাঝে অবশ্য ঘরটা খোলা হয়, ঝাঁটপাট পড়ে, কিন্তু আবার বন্ধ করে দেয়। ছেলেবেলায় বীরেন্দ্র ওখানে বসে পড়াশুনো করত। অনেক রাত্রি পর্যন্ত আলো জ্বলত। এখন যেন সব স্বপ্নের মতো মিথ্যে, কল্পনা বলে মনে হয়। তবু ইন্দ্রনারায়ণকে কেউ বুঝতে পারেনি। কি মনে ছিল তার, শেষ পর্যন্ত কি চেয়েছিলেন তিনি। সকলের অজ্ঞাতে কখন একটা উইল করে রেখেছিলেন, একটু অদ্ভুত উইল। পুরুলিয়ার উকিল সাহেব সে কথা জানতেন, আর 2জন সাক্ষী। ইন্দ্রনারায়ণ বেশি দিন বাঁচেননি, মোটে 4 মাস। হঠাৎ হার্ট ফেল করে মারা গেলেন। কি একটা মামলার তারিখ ছিল জজ কোর্টে। সকালে খাওয়া দাওয়া করে পুরুলিয়ায় গিয়েছিলেন। সমস্ত দিন আদালতের চত্বরে দিব্যি ঘুরে বেরিয়েছেন। চেনা পরিচিত লোকজনের সঙ্গে কথা বলেছেন, হেসেছেন। মাঝখানে একবার হরিবাবুর পেট্রোল পাম্পে বসে গল্প সল্প করলেন। শেষে সন্ধ্যা 6টার বাস ধরে ফিরে এলেন প্রতাপপুরে। তখনও কিছু হয়নি। খাওয়া দাওয়ার পর রাত্রি 10টার সময় বুকের বাঁ দিকে হঠাৎ একটা তীব্র যন্ত্রণা। ইন্দ্রনারায়ণ বোধহয় বুঝতে পেরেছিলেন মৃত্যুর রাজা তার পরোয়ানা নিয়ে হাজির, এবার তাকে যেতে হবে। তাই যন্ত্রণাকাতর মুখে প্রথমেই বলে উঠলেন, কন্দর্পকে একটা খবর পাঠাও। কন্দর্প নারায়ণ তখন কলকাতায়। টেলিগ্রাম পেয়ে ছুটে এসেছিলেন, কিন্তু শেষ দেখা হয়নি। চন্দ্রিমা অবশ্য প্রতাপপুরে ছিল। চিরতরে চোখ বুঝবার আগে ইন্দ্রনারায়ণ নাকি পুত্রবধূকে বলেছিলেন, সব তোমাকে দিয়ে গেলাম, সব তোমার রইল। তবু যদি সে কোনোদিন ফিরে আসে, থাকতে চায়, তবে তাকে আশ্রয় দিও, তাড়িয়ে দিও না। সেই বীরেন্দ্র আবার ফিরে এলো বাবা মারা যাওয়ার 6 বৎসর পরে। সবে ভোর হয়েছে, কাক ডাকছে কা কা করে। কন্দর্প নারায়ণ 3 তলা থেকে নিচে নেমেছেন। রোজই ঘুম থেকে উঠে বেড়াতে যান। হঠাৎ গেটের দিকে নজর পড়ল তার। একটা রিক্সা থেকে ওরা নামছে। বীরেন্দ্র আর সেই অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটি। কন্দর্প নারায়ণ ওকে 1-8বার দেখেছেন। পরনে হাঁটু পর্যন্ত ছিটের ফ্রক, গলায় সবুজ পাথরের মালা, পায়ে হিল তোলা জুতো, চোখে সোনালি ফ্রেমের চশমা। বীরেন্দ্রকেও দেখলেন কন্দর্প নারায়ণ। পুরো সাহেবী পোশাক, কোট প্যান্ট, গলায় টাই বাঁধা, পায়ে চকচকে জুতো, হাতে একটা সুটকেস। কন্দর্প নারায়ণ কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়েছিলেন। কি করবেন, কি করা উচিত, কিছুই বুঝে উঠতে পারছিলেন না। ডোরা স্মিথ, মানে ওই অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটি কি তার ভাতৃবধূ? বীরেন্দ্র নিশ্চয়ই ওকে বিবাহ করেছে। তাহলে তার কি কর্তব্য নয় কুলবধূকে সসম্মানে আহ্বান করা? কিন্তু চন্দ্রিমা এখনো বিছানায় শুয়ে আছে। রাজবাড়িতে ঝি চাকর সবাই ঘুম থেকে ওঠেনি। তাহলে পরক্ষণেই বাবা ইন্দ্রনারায়ণের কথা মনে পড়ল তার। এই
অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটিকে কোনোদিন তিনি পুত্রবধূরূপে স্বীকার করতে চাননি। আজ তিনি বেঁচে থাকলে বীরেন্দ্র কখনো এই মেয়েটিকে নিয়ে ঘরে ঢুকতে সাহস করত না। কিন্তু কি আশ্চর্য, কন্দর্প নারায়ণ ভুল বুঝেছিলেন। গেট পেরিয়ে শুধু বীরেন্দ্র ভেতরে এলো। ডোরা স্মিথ বাইরে রিকশার পাশে দাঁড়িয়ে রইল। পিছন ফিরে হাত নেড়ে কী যেন বলল বীরেন্দ্র। দুপা হেঁটে ফের ওর কাছে গেল। তারপর ডোরা স্মিথ আবার রিকশাতে উঠে বসল। তাকে নিয়ে গাড়ি চলতে শুরু করলো। কন্দর্প নারায়ণ মুখ তুলে দেখলেন, যেতে যেতে মেয়েটি পিছন ফিরে তাকিয়ে তাদের লক্ষ্য করছে। ছোট ভাইকে সস্নেহে আহ্বান করলেন কন্দর্প নারায়ণ। বললেন, কাছে আয় বীরেন্দ্র। তারপর খুব দুঃখের সঙ্গে জানালেন, বাবা নেই, অনেক দিন হলো চলে গেছেন, তুমি রাগারাগি করে যাওয়ার কয়েক মাস পরেই। বীরেন্দ্র কাঁদল না, খুব একটা দুঃখ পেয়েছে বলেও মনে হলো না। শুধু মুখ নিচু করে বলল, স্টেশনে নেমে আমি খবরটা পেয়েছি দাদা। মারা যাওয়ার কিছুদিন আগে বাবা নাকি একটা উইলো করে গিয়েছেন। কন্দর্প নারায়ণ ভ্রু কুঁচকে চিন্তা করলেন, ব্যাপারটা একটু অদ্ভুত না? উইলের খবর এত তাড়াতাড়ি কেমন করে জানতে পারল বীরেন্দ্র? রেলওয়ে স্টেশনে কে এমন হিতৈষী আছে যে সাত সকালে তার ভাইয়ের কানে উইলের গোপন সংবাদটি পৌঁছে দিতে দেরি করেনি? অথবা সমস্ত ব্যাপারটা স্রেফ ধাপ্পা? বীরেন্দ্র আগেই খবর পেয়েছে তার বাবা বেঁচে নেই। মারা যাওয়ার আগে তিনি একটা উইলের মাধ্যমে বীরেন্দ্রকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে গিয়েছেন। আশ্চর্য, তবু বীরেন্দ্র ফিরে এসেছে এই প্রতাপপুরে তার স্ত্রী ডোরাকে সঙ্গে নিয়ে। যে অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটিকে তার বাবা ইন্দ্রনারায়ণ কোনোদিন পুত্রবধূরূপে স্বীকার করেননি। বীরেন্দ্র ওই মেয়েটিকে বিয়ে করেছে বলেই তিনি তাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে গেছেন। কন্দর্প নারায়ণের ভাবতে খুব অবাক লাগছিল। সব কিছু জেনেও বীরেন্দ্র আবার প্রতাপপুরে ফিরে এসেছে, তাহলে কেন, কিসের আশায়? কিন্তু উইলের প্রসঙ্গ ছেড়ে বীরেন্দ্র এবার তার কুশল সংবাদ সংগ্রহ করতে চাইল। মৃদু হেসে জিজ্ঞাসা করল, তোমার শরীর ভালো আছে দাদা? হাইকোর্টে প্র্যাকটিস করছো না ছেড়ে দিয়েছো? ছেড়ে দিতে হলো। কন্দর্প নারায়ণ ম্লান হাসলেন। বললেন, তোমার বৌদির শরীরের অবস্থা ভালো নয়, অনেক দিন ধরে ভুগছেন। কলকাতার জল হাওয়া একদম সহ্য হয় না, তাই প্রতাপপুরেই এখন আছি। নইলে প্র্যাকটিস মোটামুটি হচ্ছিল, টিকে থাকলে হয়তো আরও জমতো। বীরেন্দ্র হেসে জিজ্ঞাসা করল, বৌদি কোথায়? তাকে দেখছি না তো। এখনও ঘুম ভাঙেনি। কন্দর্প নারায়ণ মুচকি হাসলেন। ফের বললেন, তুমি হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে নাও, তারপর চায়ের টেবিলে আলাপ হবে ক্ষণ। কিন্তু চায়ের টেবিলে দুজনের পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন হলো না। বীরেন্দ্রকে দেখে ভুরু কুঁচকে তাকালো চন্দ্রিমা। মুহূর্তের জন্য মুখটা ঈষৎ ফ্যাকাশে দেখালো। তার বিস্ময়ের ভাবটা কেটে যাওয়ার আগেই বীরেন্দ্র হাত তুলে নমস্কার করে বলল, চিনতে পারছেন বৌদি? হ্যাঁ, মানে আমি তো খুব অবাক হয়ে গেছি। কন্দর্প নারায়ণ জিজ্ঞাসা করলেন, বীরেন্দ্রের সঙ্গে কলকাতায় তোমার পরিচয় ছিল নাকি? কই, আগে তো সে কথা বলনি। বীরেন্দ্র হেসে বলল, বারে, এ তোমার কীরকম যুক্তি হলো দাদা? উনি কি জানতেন যে আমি প্রতাপপুরের রাজা সাহেব কন্দর্প নারায়ণের ছোট ভাই? তাছাড়া কলকাতায় এক আধবার দেখা হয়েছিল, সে অনেক দিনের কথা, নিশ্চয়ই ওর মনে নেই। একটু থেমে সে আবার দুঃখের সঙ্গে বলল, রাগ করে বাবা বোধহয় বাড়ি থেকে আমার ছবি টবিগুলো সরিয়ে ফেলেছেন, নইলে বৌদি হয়তো আমার কথা তোমাদের কাছে আগেই জিজ্ঞাসা করতেন। তা সত্যি, প্রতাপপুরের বাড়িতে বীরেন্দ্রর একটা ছবিও ছিল না। ইন্দ্রনারায়ণ তার পিতৃপুরুষের নামে শপথ করে বলেছিলেন, একটি ম্লেচ্ছ মেয়ের রূপ যৌবনের মোহে যে বংশমর্যাদার কথা ভুলে যায় তার মুখদর্শনও পাপ। সে ছেলের কোনো চিহ্ন তিনি এই বাড়িতে রাখবেন না। কন্দর্প নারায়ণ ব্যাপারটা হালকাভাবে নিতে চেষ্টা করলেন। বললেন, পরিচয় ছিল তা ভালোই, চন্দ্রিমা তোমার সঙ্গে সহজভাবে মিশতে পারবে,
তারপর স্ত্রীর দিকে তাকিয়ে ঈষৎ পরিহাসের সুরে বললেন, বীরেন্দ্র কিন্তু মেম সাহেব বিয়ে করেছে। বাবা তাই ওর ওপর ভীষণ খাপ্পা হয়ে উঠেছিলেন। চন্দ্রিমা সব জানে। সে টিপট থেকে চা ঢেলে দিচ্ছিল। মুখ না তুলেই প্রশ্ন করল, তা মেম সাহেব গিন্নিটি কোথায়? তাকে দেখছি না কেন? বীরেন্দ্র কোনো অভিযোগ না করেই সহজ উত্তর দিল, ডোরা রেলওয়ে জংশনে ওর দাদার বাড়িতে আছে। চন্দ্রিমা মুচকি হেসে বলল, বউকে অন্তত একবার নিয়ে আসুন। মেম সাহেব হলেও আমি সম্পর্কে ওর যা দিদি হই। নিশ্চয়, 100 বার। বীরেন্দ্র সায় দিল, বলল, ডোরাকে নিয়ে আসবো বই কি, কাল পরশুর মধ্যে। শুনে কন্দর্প নারায়ণ একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বীরেন্দ্র একা নয়, সে তার স্ত্রীকে নিয়ে প্রতাপপুরে এসেছে। অথচ রাজবাড়ির দরজা থেকে ডোরা ফিরে গেল। কন্দর্প নারায়ণ দেখলেন, চুপ করে রইলেন। ভাতৃবধূকে ঘরে আসবার জন্য একবারও সস্নেহ আহ্বান জানাননি। কাজটা কি উচিত হলো তার? কিন্তু বাবা ইন্দ্রনারায়ণের তো তাই আদেশ ছিল। ওই মেয়েকে তিনি কোনোদিন রাজবাড়ির পুত্রবধূরূপে স্বীকার করবেন না। তাহলে কেন চন্দ্রিমা তাকে নিমন্ত্রণ করে বসল? ডোরা যদি এই বাড়িতে এসে থাকে, তাহলে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং সমাজের একটা চাপা গুঞ্জন উঠবে না? গৃহদেবতার নিত্য পূজায় বিঘ্ন ঘটাও কিছু অসম্ভব নয়। ডোরা রাজবাড়িতে এলো পরদিন দুপুরে। রজনীগন্ধার ডাটার মতো সতেজ দীঘল গড়ন, কিন্তু মুখশ্রী কমনীয় নয়। বেশ কাট কাট ভঙ্গি, দৃঢ় চিবুক, ঠোঁট দুটি বোজা। কন্দর্প নারায়ণের পা ছুঁয়ে সে প্রণাম করল। বড় যাকেও প্রণাম করতে ঝুঁকেছিল, কিন্তু চন্দ্রিমা নিজেই এক পা পিছিয়ে গিয়ে বলল, আমাকে আর অত মান্য করতে হবে না, শুধু মুখে দিদি বললেই চলবে। চন্দ্রিমার সঙ্গে সমস্ত বাড়িটা সে ঘুরে দেখল। কন্দর্প নারায়ণের মনে হলো মেয়েটি চাপা, কম কথা বলে, কিন্তু চোখ দুটি উজ্জ্বল, তীক্ষ্ণ দৃষ্টি। সমস্ত রাজবাড়িটা সে যুদ্ধক্ষেত্রের ম্যাপ দেখার মতো তন্ন তন্ন করে পর্যবেক্ষণ করছে। তারপর থেকে মাঝে মাঝে ডোরা আসে, কোনোদিন রাত্রিরেও থাকে। বীরেন্দ্রর ঘরে বসেই ওরা দুজনে খাওয়া দাওয়া সেরে নেয়। কন্দর্প নারায়ণ বা চন্দ্রিমা কি আপত্তি করে না, কি প্রয়োজন? ভাতৃবধূ হলেও জাতে খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে। প্রতাপপুরে সমাজ বলে একটা বস্তু আছে। এক টেবিলে বসে ডোরার সঙ্গে আহার এ দেশে অনাচার। রাজা সাহেব বলে এখনো মান্য করলেও এ সমস্ত অসামাজিক আচরণ কেউ বরদাস্ত করবে না। বাবার উইলের কথা বীরেন্দ্র কিন্তু আর একদিনও মুখে আনেননি। এই রাজবাড়ি, বিষয় সম্পত্তি, টাকা কড়ি কিছুই তার নয়। এখানে সে আশ্রয় নিয়েছে, বর্জর অতিথি একথা জেনেও বীরেন্দ্র চুপ করে বসে আছে। কন্দর্প নারায়ণ অবশ্য খবর পেয়েছেন দিন 3-4 আগে বীরেন্দ্র পুরুলিয়ার উকিল সাহেবের সঙ্গে দেখা করেছিল। ইন্দ্রনারায়ণের উইলটির খসড়া তিনিই রচনা করেছিলেন। কিন্তু কেন গিয়েছিল বীরেন্দ্র? কি যুক্তি সংগ্রহ করতে? সে কথা কন্দর্প নারায়ণ জানতে পারেননি। চন্দ্রিমা একদিন তাকে জিজ্ঞাসা করল, ঠাকুরপো এখানে কতদিন থাকবে বলতে পারো? তার মানে? কন্দর্প নারায়ণের ভরু কোচকালো। কি ব্যাপার, বীরেন্দ্র আছে বলে চন্দ্রিমা কোনো অসুবিধে বোধ করছে নাকি? শুনে চন্দ্রিমা ঠোঁট কামড়ে কি যেন চিন্তা করল। বলল, ঠিক অসুবিধে নয়, তবে ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে না? ঠাকুরপো জানে এই বাড়ি, বিষয় সম্পত্তি, টাকা কড়ি কিছুতেই ওর অধিকার নেই, তবুও কেমন নিশ্চিন্তে গা ভাসিয়ে এখানে পড়ে আছে। কন্দর্প নারায়ণ জিজ্ঞাসা করলেন, উইলের কথা ও তোমায় কিছু বলেছে নাকি? তেমন কিছু নয়, তবে একদিন ঠাট্টা করে বলছিল, বাবার বিষয় সম্পত্তি, ঘরবাড়ি, টাকা কড়ি সব তো এখন তোমার বৌদি, তবে ইচ্ছে করলে আমাদের 2 ভাইকে তুমি আবার সব ফিরিয়ে দিতে পারো। তুমি কি জবাব দিলে? আমি হেসে বললাম, নিশ্চয়ই পারি। তাহলে তোমার দাদার সঙ্গে এই বিষয়ে কথা বলো। কন্দর্প নারায়ণকে ঈষৎ চিন্তিত দেখালো। চন্দ্রিমার ইচ্ছেটা কি? তিনি অনুমান করবার চেষ্টা করলেন। মুখ দেখে মনে হয় বিষয় সম্পত্তি, টাকা কড়ি 2 ভাইকে ফিরিয়ে দিতে চন্দ্রিমা হয়তো রাজি।
সম্ভবত সে কারণে বিষয়টি তার কাছে উত্থাপন করেছে। এখন শুধু কন্দর্পনারায়ণ সায় দিলেই হলো, তাহলেই বাকি কাজটুকু সে সম্পাদন করতে পারে। মৃদু হেসে তিনি বললেন, তোমার কি ইচ্ছে? বিষয় সম্পত্তি, টাকা কড়ি আমাদের দুই ভাইকে ফিরিয়ে দেবে? বয়ে গেছে আমার ফিরিয়ে দিতে। চন্দ্রিমা মুখটা ঘুরিয়ে সরাসরি তার প্রস্তাব প্রত্যাখ্যান করল। ফের বলল, বাবা আমাকে সবকিছু উইল করে দিয়ে গেছেন। যতদিন বেঁচে আছি আমি তা ভোগ দখল করব। এতে তোমার ছোট ভাই বা তার মেম সাহেব বউয়ের কিছু বলার নেই। কন্দর্পনারায়ণ মুচকি হাসলেন। মেয়েদের চেনা শক্ত। বীরেন্দ্রর সাধ্য কি তার বৌদির মনের অতল রহস্যের সন্ধান পায়? মুখে ওরা যা বলে তাই কি সত্যি? কিন্তু বীরেন্দ্র তাকে ভাবিয়ে তুলেছে। সম্পত্তি বা উইলের কথা আর কোনোদিন সে বলেনি। অথচ এই প্রতাপপুরে নিছক অতিথির মতো কতকাল সে পড়ে থাকবে? আর একটা ব্যাপারও আশ্চর্য লাগে, এই 6 বৎসর বীরেন্দ্র কোথায় ছিল? একবার বলেছিল বোম্বাইয়ে একটা ওষুধের কোম্পানিতে সে কাজ করত, সেখান থেকে ছুটি নিয়ে এসেছে। কিন্তু সে ছুটি কি ফুরোয় না? কন্দর্প নারায়ণ জিজ্ঞাসা করেছিলেন, এতদিন তুমি কোথায় ছিলে? বীরেন্দ্র হেসে উত্তর দিল, অনেক জায়গায়। ডোরা বলছিল তুমি নাকি কোন ওষুধের কোম্পানিতে কাজ করতে। হ্যাঁ, আমি ডাক্তারি পড়েছিলাম বলে কাজটা সহজেই জুটেছিল। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি, ওদের হেড অফিস বোম্বাই। এখন কি তুমি সেখান থেকেই আসছো? হ্যাঁ, মানে সেখান থেকেও বলতে পারো। বীরেন্দ্র ঢোক গিলে সহজ হবার চেষ্টা করল। কন্দর্প নারায়ণ ফের প্রশ্ন করলেন, ওষুধের কোম্পানি থেকে ছুটি নিয়ে এসেছো? হ্যাঁ, ছুটি চেয়ে চিঠি দিয়েছি। জানি না ওরা সেটা গ্র্যান্ট করবে কি না। বীরেন্দ্র হেসে ব্যাপারটা লঘু করতে চাইল। কন্দর্প নারায়ণ চুপ করে গেলেন। চাকরি অথবা ছুটির ব্যাপারে বীরেন্দ্রের কোনো দুর্ভাবনা আছে বলে তার মনে হলো না। 3 অন্ধকারে বারান্দায় কতক্ষণ দাঁড়িয়েছিলেন সে কথা তার মনে নেই। সামনে তাকালে খোলা আকাশের বেশ খানিকটা অংশ চোখে পড়ে। ফুলঝুরির মতো একরাশ তারা সর্বত্র ছড়িয়ে আছে। কোণের দিকে চণ্ডীমার ঘরে আলো জ্বলছে। চপলা বোধহয় ঘরে নেই। নিস্তব্ধ রাত বলে বড় ঘড়িটার টিকটিক শব্দ এখানে দাঁড়িয়ে তিনি শুনতে পাচ্ছেন। ধীরে ধীরে পা ফেলে কন্দর্প নারায়ণ স্ত্রীর কক্ষে প্রবেশ করলেন। চন্দ্রিমা জেগেছিল। পায়ের শব্দ শুনেই বোধহয় স্বামীর আগমন বার্তা বুঝতে পেরেছিল। তিনি ঘরে ঢুকতেই জিজ্ঞাসা করলেন, কি গো, সাপের কামড় থেকে মেয়েটা বাঁচল? হ্যাঁ, খুব বিষাক্ত সাপ, ডোমনাচিতি। কামড়ালে কিন্তু আর রক্ষে ছিল না। বীরেন্দ্র বলছিল সাংঘাতিক বিষ, রক্তের সঙ্গে মিশলে মৃত্যু অনিবার্য। কামড়ালেই তো ভালো ছিল। চন্দ্রিমা বাঁকা সুরে কথা বলল, রাজবাড়িতে খটা করে শ্রাদ্ধ করতে। ছি ছি, কী বলছো তুমি? মেয়েটি কলকাতা থেকে এসেছে তোমার নার্সিং করতে, কত সেবা যত্ন করে, ছাই করে। চন্দ্রিমা তাচ্ছিল্যের ভঙ্গিতে ঠোঁট উল্টে দিল। সব সময় পটের বিবি সেজেই তো বসে আছে। সব সময় পটের বিবি সেজেই তো বসে আছে। চোখে কাজল, ঠোঁটে রং, গালে স্নো পাউডার, চুলে সেন্ট। ওই কি একটা নার্সের ছিঁড়ি নাকি? খালি আমার মুখের দিকে তাকিয়ে কি যে দেখে সে ওই জানে। তাছাড়া এমন সুন্দরী নার্স ঘরে আনবার কি দরকার ছিল? কন্দর্প নারায়ণ মুচকি হাসলেন। বললেন, বেচারি দেখতে ভালো বলেই তোমার যত রাগ, তাই না? হ্যাঁ তাই। চন্দ্রিমা স্পষ্ট জবাব দিল। বলল, অমন ধিঙ্গি যুবতী মেয়ের আমার প্রয়োজন নেই। তাছাড়া নার্সের কি দরকার বলো? চপলা একাই সব করতে পারে। কন্দর্প নারায়ণ আর কোনো প্রতিবাদ করলেন না। কাছে গিয়ে স্ত্রীর বিছানায় বসলেন। তার কপালে চুলে হাত বুলিয়ে দিলেন। মৃদুস্বরে জিজ্ঞাসা করলেন, তোমার শরীর আজ ভালো আছে চন্দ্রিমা? ভালো কোথায়, পায়ের যন্ত্রণাটা আবার সন্ধে থেকে বেড়েছে। এক এক সময় এমন অসহ্য লাগে যে মনে হয় বিষ খেয়ে মরি। সায়াটিকা, কন্দর্প নারায়ণ অনুচ্চ কণ্ঠে উচ্চারণ করলেন। এই এক নতুন উপসর্গ জুটেছে চন্দ্রিমার।
কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত অসহ্য বেদনা। আজ ৩-৪ দিন হলো চন্দ্রিমাকে শয্যাশায়ী করে ফেলেছে। অবশ্য কবে আর শরীর ভালো ছিল তার? বিয়ের পর ৬ মাস, বড়জোর ১ বছর সুস্থ ছিল চন্দ্রিমা। তারপর হঠাৎ তার শরীর দুর্বল হতে লাগলো। রোগা চেহারা, কেমন ফ্যাকাশে মুখ, কণ্ঠার হাড় দুটো দেহ থেকে যেন ঠেলে উপরে উঠতে চাইল। কন্দর্পনারায়ণ ডাক্তার দেখালেন, প্রথমে পুরুলিয়ায়, তারপর ধানবাদে, সবশেষে নিয়ে এলেন কলকাতায়। এক্স রে, ব্লাড অ্যানালিসিস, আরও কত কী। পরীক্ষার আর কিছু বাকি রইল না। সকলে যা সন্দেহ করেছিল তাই। রক্তাল্পতা, ভীষণ অ্যানিমিয়া চন্দ্রিমার। মাঝে মাঝে ব্লাড ট্রান্সফিউশন অর্থাৎ রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে। কলকাতার বড় ডাক্তার কি একটা বিদঘুটের নাম বললেন, হাইপোপ্লাস্টিক অ্যানিমিয়া। শুধু তাই নয়, হাড়ের ভিতরে মজ্জা বলে একটি বস্তু আছে, সেই প্রয়োজনীয় জিনিসটি অর্থাৎ বোন ম্যারো চন্দ্রিমার দেহে তেমন তৈরি হচ্ছে না। বেশ কিছুদিন চিকিৎসার পর খানিকটা সেরে উঠল চন্দ্রিমা। গালের উপর ইটচাপা ঘাসের মতো সেই ফ্যাকাশে রঙটা মিলিয়ে গিয়ে ঈষৎ রক্তের আভা, সজীবতা দেখা দিল। শরীরটা পুরন্ত না হলেও বেশ একটু সেরে এলো। ডাক্তার বললেন, আর কলকাতায় নয়, এবার দেশে ফিরে যান। জল হাওয়া ভালো, আপনার স্ত্রীর শরীর হয়তো সেখানেই টিকবে। তা ডাক্তার মিথ্যে বলেননি। প্রতাপপুরে ফিরে এসে মোটামুটি ভালো ছিল চন্দ্রিমা। সময়ে আহার, বিশ্রাম, নিয়মিত ওষুধ, সব ঠিক ঠিক চলছিল। তারপর দিনে দিনে যা ঘটে, নিয়ম শৃঙ্খলা কতদিন চলে। চন্দ্রিমাও একদিন ভুল করে ওষুধ খেল না, অনিয়ম করে রাত জাগল। তারপর সেই ভুল ঘন ঘন হতে লাগলো, ফলে আবার অসুখ। কন্দর্পনারায়ণ ওকে ফের নিয়ে গেলেন কলকাতায়। সেবা শুধু ওষুধে, ইঞ্জেকশনে কাজ হলো না, শরীরে রক্ত দিতে হলো। কলকাতা থেকে ফিরে আসার আগের দিন রাত্রিরে ডাক্তার তাকে আড়ালে ডেকে সাবধান করে দিলেন। বললেন, কেসটা ভালো নয়, স্ত্রীর ওপর একটু নজর রাখবেন মশায়, ওষুধগুলো নিয়মিত খেতে বলবেন, ভবিষ্যতে আবার হয়তো ব্লাড ট্রান্সফিউশন করতে হতে পারে। কন্দর্পনারায়ণ কোনো কথা বলেননি, মনে মনে হেসেছিলেন। ডাক্তারবাবু বিপত্নিক কিংবা ব্যাচেলর নিশ্চয়। অসুখে বিসুখে মেয়েরা কি কারো উপদেশ শোনে, বিশেষ করে স্বামীর? ওষুধপত্র সব তিনি কিনে নিয়ে যাবেন, কিন্তু চন্দ্রিমা কতদিন তা ব্যবহার করবে স্বয়ং দেবতাও এখন বলতে পারবেন না। তারপর থেকে মোটামুটি ভালো ছিল চন্দ্রিমা। অবশ্য অ্যানিমিয়া সম্পূর্ণ সারেনি। ধানবাদ থেকে ডাক্তার সেনগুপ্ত মাঝে মাঝে দেখে যান, নতুন ওষুধপত্রের প্রেসক্রিপশন লেখেন। কন্দর্পনারায়ণ কখনো কলকাতায়, কখনো প্রতাপপুরেই থাকেন। কলকাতায় বাস করলে নিয়মিত হাইকোর্ট যান, তবে কেসপত্র তেমন নেই। প্রায় ব্রিফলেস উকিল। চন্দ্রিমা অবশ্য সেই থেকে প্রতাপপুরেই আছে। কলকাতার জল তার পেটে সয় না। একে অ্যানিমিয়া, তার সঙ্গে পেটের রোগ এসে জুটলে মণিকাঞ্চন যোগ হয়ে দাঁড়াবে। কিন্তু দিন 10-12 হলো চন্দ্রিমা আবার শুকিয়ে যাচ্ছে। বর্ষায় শিকড় পচে গেলে গাছের যেমন দশা হয়, ঠিক তেমনি চেহারা। সাদা কাগজের মতো রক্তশূন্য মুখ, শীর্ণ মেদহীন দেহ, শরীরের সর্বত্র শুধু হাড়গুলি প্রকট হয়ে উঠেছে। তার সঙ্গে এই নতুন উপসর্গ, সায়াটিকা। কোমর থেকে পা পর্যন্ত অসহ্য যন্ত্রণা। মুখ বুঝে রোগের এই অত্যাচার কতদিন আর একটি মেয়ে সহ্য করতে পারে? বাতব্যাধি না এসে জুটলে কন্দর্পনারায়ণ হয়তো ওকে ফের কলকাতায় নিয়ে যেতেন, চন্দ্রিমাকে বড় ডাক্তার দেখাতেন। প্রয়োজন হলে আবার রক্ত পরীক্ষা, ব্লাড ট্রান্সফিউশন, কিছুই বাকি রাখতেন না। কিন্তু এখন আর উপায় নেই। সায়াটিকার যন্ত্রণায় চন্দ্রিমা প্রায় শয্যাশায়ী। এখন ওকে কলকাতায় নিয়ে যেতে ডাক্তার সেনগুপ্তও মত দিতে পারছেন না। কিন্তু শুধু দেহের রোগ নয়, মনের মধ্যে কোথায় যেন ঝড় উঠেছে চন্দ্রিমার। স্ত্রীর মুখ দেখে কন্দর্পনারায়ণ তা বেশ বুঝতে পারেন।
কিন্তু মুখে কিছু জিজ্ঞাসা করেননি। কী প্রয়োজন? কন্দর্পনারায়ণ ব্যাপারটা অনুমান করতে চেষ্টা করেছেন। আশ্চর্য, এই পৃথিবীতে কত অঘটনই না ঘটে। মানুষের জীবন এমন বিচিত্র হতে পারে, কন্দর্পনারায়ণ কি আগে বুঝতে পেরেছিলেন? চপলা ফিরে আসছে। স্ত্রীর বিছানা ছেড়ে তাই উঠে দাঁড়ালেন কন্দর্পনারায়ণ। বললেন, ডাক্তার সেনগুপ্ত তোমাকে কয়েকটা নিউরোবিয়ন ইঞ্জেকশন নিতে বলেছেন। সায়াটিকার যন্ত্রণাটা তাহলে কমবে। ফের ইঞ্জেকশন? আসন্ন সূচ ফোটানোর ব্যথার কথা ভেবে চন্দ্রিমা প্রায় কাতরোক্তি করল। না নিলে উপায় কি? কন্দর্পনারায়ণ ঈষৎ সহানুভূতির সুরে জবাব দিলেন। বীরেন্দ্র বলছিল কাল পরশুর মধ্যেই একবার ধানবাদ যাবে। ভাবছি ওকে ইঞ্জেকশনগুলো কিনে আনতে বলবো। কন্দর্পনারায়ণ ঘর থেকে বেরিয়ে এলেন। চপলা বাইরে দাঁড়িয়ে আছে। কন্দর্পনারায়ণ ঘরে থাকলে সে কখনো ভিতরে ঢোকে না। মেয়েটি চন্দ্রিমার বাপের বাড়ির ঝি। এখন অবশ্য এ বাড়িতেই কাজ করে। বেশ সভ্যভব্য, কাণ্ডজ্ঞান আছে। কন্দর্পনারায়ণ মুখ তুলে তার দিকে একবার তাকিয়ে দেখলেন। তারপর বারান্দা দিয়ে হেঁটে চললেন। বেশ কিছু দূর যাওয়ার পর মনে হলো চপলা তার পিছনে আসছে। কন্দর্পনারায়ণ ফিরে দাঁড়ালেন। তিনি যা ভেবেছিলেন তাই। চপলা বোধ হয় তাকে নিভৃতে কিছু বলতে চায়। কন্দর্পনারায়ণ মৃদুস্বরে জিজ্ঞাসা করলেন, আমাকে কিছু বলবে? চপলা যেন ভয় পেয়েছে মনে হলো। ঈষৎ কাপা গলায় বলল, এদিকে আরেকটা ব্যাপার শুনেছেন জামাইবাবু? আবার কি ব্যাপার? কন্দর্পনারায়ণ ভ্রু কুঁচকে তাকালেন। পরশু রাত্রিরে দামিনী এই বাড়িতে কর্তাবাবুকে দেখতে পেয়েছে। কর্তাবাবু? কি পাগলের মতো বলছো? হ্যাঁ জামাইবাবু, নার্স দিদিমণির শোবার ঘর থেকে যে লোহার ঘোরানো সিঁড়িটা নিচে নেমে গেছে, কর্তাবাবু নাকি তার উপরেই দাঁড়িয়েছিলেন। তারপর? তখন নিশুতি রাত্রির, গায়ে সারা শব্দটি নেই। তার প্রায় 12টা-1টা হবে। দামিনী ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গিয়েছিল। হাত মুখ ধুয়ে ফিরবার সময় বাগানের কাছে এসে হঠাৎ মুখ তুলে তাকিয়ে দেখল লোহার সিঁড়িটার মাঝখানে আপাদমস্তক সাদা কাপড়ে ঢেকে কর্তাবাবু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। দামিনী ভয় পেয়ে চিৎকার করেছিল নাকি? না জামাইবাবু, মেয়েটার সাহস আছে। ভূত দেখে ভয় পেয়ে চেঁচামেচি করেনি। তবে মুখ তুলে আর তাকানোর সাহস ছিল না। বিড়বিড় করে রাম নাম বলতে বলতে এক দৌড়ে নিজের ঘরে এসে দরজার খিল তুলে দিয়েছিল। কন্দর্পনারায়ণকে চিন্তিত দেখালো। আশ্চর্য, পরশু রাত্রিরে দামিনী এই বাড়িতে কর্তাবাবুকে দেখতে পেয়েছিল। কর্তাবাবু অর্থাৎ তার বাবা ইন্দ্রনারায়ণ। লোহার সিঁড়ির মাঝখানে আপাদমস্তক সাদা কাপড়ে ঢেকে তিনি দাঁড়িয়েছিলেন। কিন্তু কেন? এই পৃথিবীর কোন অতৃপ্ত বাসনা কি নিশুতি রাত্রিরে তার আত্মাকে ফের এই রাজবাড়িতে আকর্ষণ করে এনেছিল? কন্দর্পনারায়ণ ঠোঁট উল্টিয়ে মৃদু হাসলেন, সন্দেহের হাসি। প্রশ্নটা তার নিজের কানেই বোধহয় অবিশ্বাস্য মনে হলো। চপলা মুখ নিচু করে ফের বলল, আরও একটা কথা ছিল জামাইবাবু, কিন্তু আপনাকে বলতে ভয় হয়। কন্দর্পনারায়ণ ঈষৎ কৌতূহল প্রকাশ করে বললেন, কি কথা বলো? এদিক ওদিক তাকিয়ে বোধহয় নিশ্চিন্ত হতে চাইল চপলা। তারপর সে ফিসফিস করে অনেকক্ষণ কথা বলল। কন্দর্পনারায়ণ মন দিয়ে শুনলেন, কিন্তু কোনো জবাব দিলেন না। অন্ধকারে তার মুখটা বেশ কঠিন, রীতিমতো গম্ভীর দেখাচ্ছিল। চপলার শেষের কথাটা তিনি এই প্রথম শোনেননি। কাল রাত্রিরে ডোরার মুখ থেকেই তিনি জানতে পেরেছেন। ডোরা, তার ভাতৃবধূ ডোরা স্মিথ। পদবি বদলে এখন অবশ্য ডোরা সিংহ হয়েছে। গতকাল রাতে ডোরা এই বাড়িতেই ছিল। দাদার কাছে রেলওয়ে জংশনে যায়নি। রাত তখন প্রায় 10টা হবে। কন্দর্পনারায়ণ কী কাজে নিচে নেমেছিলেন। সিঁড়ি বেয়ে উঠবার সময় হঠাৎ চাপা ঝাঁঝ মেজানো কণ্ঠস্বর তার কানে এলো। গলাটা চিনতে অসুবিধা হয়নি। তার ভাতৃবধূ ডোরার কণ্ঠস্বর। বেশ রাগের সঙ্গে সে বলছে,
ছি ছি, এ কথা আমি চিন্তা করতেও পারিনি। উত্তরে খুব মৃদু গলায় বীরেন্দ্র বলল, বিশ্বাস করো, তুমি যা ভাবছ ঠিক তা নয়। আমার একটা গোপন উদ্দেশ্য আছে, নইলে মিছিমিছি কেন এখানে পড়ে আছি। কি জানি, তোমাদের পুরুষ মানুষদের আবার বিশ্বাস কি, আমি সচক্ষে দেখেছি। যা দেখেছ তা সত্যি নয়, মানে এর প্রয়োজন আছে, নইলে আমি যা প্ল্যান করেছি সব বানচাল হয়ে যাবে। কী প্ল্যান তোমার, আমাকে খুলে বলো, ডোরা জানতে চাইল। বীরেন্দ্র ফিসফিস করে অনেকক্ষণ কী যেন বলল। কন্দর্প নারায়ণ ঠিক বুঝতে পারলেন না, কিন্তু তার মনে হলো ওরা যেন কি একটা ফন্দি আটছে, ষড়যন্ত্রের জাল বিছিয়ে দিচ্ছে, যাতে উদ্দেশ্য সহজেই চরিতার্থ হয়। চপলা চলে যাওয়ার পর অনেকক্ষণ তিনি ভূতের মতো বারান্দায় দাঁড়িয়ে রইলেন। কাঁচা ঘুম নষ্ট হয়েছে, এখন বিছানায় পড়ে থাকা সার। এত রাত্রিরে আর ঘুম আসবে বলে মনে হয় না, বরং এখানে এই ঠান্ডা বাতাসের স্পর্শে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। রাত প্রায় 2টো হবে, অন্ধকারে ভালো করে নজর হয় না। তবু হঠাৎ তার মনে হলো বাড়ির পশ্চিমে চাপা গাছটার নিচে দাঁড়িয়ে কারা যেন ফিসফিস করে কথা বলছে। কন্দর্প নারায়ণ উৎকর্ণ হলেন। বারান্দায় আলসের উপর ঝুঁকে তিনি ওদের চেনবার চেষ্টা করলেন। হ্যাঁ, এখন তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন, চাপা গাছটার নিচে অন্ধকারে প্রায় আত্মগোপন করে বীরেন্দ্র আর দামিনী খুব চাপা গলায় কথা বলছে। মুহূর্তে তার মুখখানা অসীম বিরক্তি এবং ঘৃণায় কুঁচকে উঠল। ছি ছি, তার বইমাত্রেয় ভাই বীরেন্দ্রর এই অধঃপতন। ডোরা আজ এ বাড়িতে আসেনি, রেলওয়ে জংশনে তার দাদার কাছে আছে, আর সেই সুযোগে বীরেন্দ্র ওই নাচনী মেয়েটার সঙ্গে রাত দুপুরে ফষ্টি নষ্টি শুরু করেছে। তলে তলে আরও কী সব কাণ্ড চলছে তাই বা কে বলতে পারে। কন্দর্প নারায়ণ ধীরে ধীরে নিচে নেমে এলেন। বাড়ির পশ্চিমে বাগান। তার বাবা ইন্দ্রনারায়ণের খুব গাছপালার শখ ছিল। পশ্চিমের বাগানে অনেক গাছ লাগিয়েছিলেন তিনি। ইউক্যালিপটাস, যাকে ইন্দ্রনারায়ণ বলতেন আকাশমণি গাছ। তাছাড়া চাপা, গন্ধরাজ, কাঠগোলাপ, রঙন আর নানা রঙের মনোহর বোগেনভিলিয়া। বাগানে নানা জাতের গোলাপ আছে। শীতকালে কত ফুল ফোটে, টকটকে লাল, গোলাপি, আবার কোনোটা সাদা। বাগানের ঠিক মাঝখানে একটা মার্বেল পাথরের মূর্তি আছে, পূর্ণাবয়ব ভেনাসের মূর্তি। সুঠাম নারী দেহ, সম্পূর্ণ নিরাবরণ। কন্দর্প নারায়ণ শিকারী বিড়ালের মতো লঘু পা ফেলে সেই মূর্তিটার আড়ালে নিজেকে গোপন করলেন। ওরা কি কথা বলছে কান পেতে শোনার চেষ্টা করলেন, কিন্তু এত দূর থেকে একটি শব্দও তার কানে পৌঁছল না। কয়েক সেকেন্ড পরেই বীরেন্দ্র প্রায় তার সামনে দিয়ে সোজা বাড়ির ভিতরে চলে গেল। কিছুক্ষণ পরে দামিনীও বেরিয়ে এলো। কন্দর্প নারায়ণ ভাবলেন হাত বাড়িয়ে ওর মুঠিটা টেনে ধরবেন। তারপর এই রাত দুপুরে কিল, চল, লাথি, প্রচণ্ড প্রহার। তার বাবা ইন্দ্রনারায়ণ বেঁচে থাকলে আজ রাত্রিরেই ওর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে মেয়েটাকে গাছাড়া করতেন। কিন্তু এখন এ নিয়ে হইচই করা মানেই বিশ্রী কেলেঙ্কারি, বরং পরে কোনো ছলছুতোয় ওকে বিদায় করে দিলেই হবে। পরদিন সকালে কন্দর্প নারায়ণ কলকাতা গেলেন। হাইকোর্টে জরুরি দরকার আছে তার। তাছাড়া চন্দ্রিমার অসুখটা বেড়েছে, এখন ওকে নিয়ে যাওয়া সম্ভব নয়। কলকাতার বড় ডাক্তারের সঙ্গে তিনি কথা বলবেন। যাবার আগে বীরেন্দ্রকে কিছু প্রয়োজনীয় নির্দেশ দিয়ে গেলেন। ডাক্তার সেনগুপ্ত চন্দ্রিমাকে নিউরোবিয়ন ইঞ্জেকশন নিতে বলেছেন। ধানবাদ গেলে বীরেন্দ্র যেন সেগুলি অবশ্যই নিয়ে আসে। সুমিত্রা রইল, ইঞ্জেকশন সেই দিতে পারবে। তবে কাল অথবা পরশু সকালে ডাক্তার সেনগুপ্ত যেন নিশ্চয়ই একবার চন্দ্রিমাকে দেখে যান। কন্দর্প নারায়ণ ফিরলেন 3 দিন পরে। বাড়িতে পা দিয়ে প্রথমে স্ত্রীর ঘরে গেলেন। আশ্চর্য, চন্দ্রিমা শুয়ে নেই। জানালার কাছে দাঁড়িয়ে
নীল আকাশের দিকে তাকিয়ে আছে। চপলা ঘরে ছিল না। কন্দর্পনারায়ণ পিছন থেকে স্ত্রীকে প্রায় জড়িয়ে ধরে বললেন, কি গো, সায়াটিকার যন্ত্রণা তাহলে সেরে গেছে? চন্দ্রিমা ফিরে দাঁড়ালো। ঈষৎ বিস্ময়ের সুরে বলল, ও মা, তুমি কখন এলে? এইমাত্র বাড়িতে পা দিয়েই তোমার কাছে চলে এলাম। চন্দ্রিমাকে বেশ খুশি দেখালো। সে হেসে বলল, এবার ইঞ্জেকশনে খুব তাড়াতাড়ি কাজ হয়েছে। পরশু আর কাল মোটে 2 দিন নিয়েছি, তাতেই রাতের যন্ত্রণা অর্ধেকের বেশি কমে গেছে। কন্দর্পনারায়ণ স্ত্রীর কানের কাছে বেশ চাপা গলায় বললেন, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। কি কথা? চন্দ্রিমা ভুরু কুঁচকে তাকালো। এখন নয়, রাত্রিরে বলবো। আমি ঠিক সময় তোমার কাছে চলে আসব। চন্দ্রিমা ইশারা করে ফের স্বামীকে কাছে ডাকলো। মৃদু গলায় বলল, একটা কথা শুনেছ? কি? দামিনী নাকি একদিন বাবাকে এই বাড়িতে দেখতে পেয়েছিল? কন্দর্পনারায়ণ জিজ্ঞাসা করলেন, এ কথা কে বলেছে তোমাকে? দামিনী? না, চপলা বলছিল। দামিনীর কাছ থেকে সে শুনেছে পিছনের বাগানের দিকে লোহার ঘোরানো সিঁড়িটার মাঝখানে বাবা নাকি দাঁড়িয়েছিলেন। তখন প্রায় 12টা-1টা হবে। রাত দুপুরে দামিনী বাইরে গিয়েছিল। বাগানের ভেতর দিয়ে ফেরবার সময় হঠাৎ বাবাকে দেখতে পায়। তা মেয়েটার সাহস আছে গো, ভয় পেয়ে অজ্ঞান টজ্ঞান হয়ে যায়নি। এক দৌড়ে নিজের ঘরে ঢুকে খিল দিয়ে শুয়ে পড়েছিল। কন্দর্পনারায়ণ একটু চিন্তা করে বললেন, বাজে কথা। ওটা ওর চোখের ভুল। অনেক সময় গাছের ছায়া টায়া পড়লে মানুষ বলে ভ্রম হয়, নইলে আগে তো কিছু হয়নি। হঠাৎ এতদিন পরে বাবার আত্মা এ বাড়িতে দেখা দেবেন কেন? কি জানি বাপু, তবে ঝি চাকররা অন্য কথা বলছে। কি কথা? ওরা বলছে এতদিন পরে ছোটবাবু বাড়িতে ফিরে এসেছেন, সঙ্গে বউ। কর্তাবাবু নিশ্চয়ই ছেলের মায়া কাটাতে পারেননি, কিংবা হয়তো ওর মনের কোনো ইচ্ছে অপূর্ণ, তাই নিশুতি রাত্রিরে ছায়ারূপ ধরে রাজবাড়িতে দেখা দিচ্ছেন। মিছে কথা। কন্দর্পনারায়ণ যেন প্রতিবাদ করে বললেন, এসব আষাঢ়ে গল্প। হঠাৎ 5-6 বছর পরে বাবাকে আবার এ বাড়িতে দেখা যাবে, এ কথা আমি বিশ্বাস করি না। চন্দ্রিমা বলল, আরও একটা কথা শুনতে পেলাম। ঠাকুরপো আর ডোরা নাকি একদিন রাত্রিরে প্ল্যানচেট করেছিল। বোম্বাইয়ে থাকার সময় এক ভদ্রলোকের সঙ্গে ওদের পরিচয় হয়। তিনি আত্মায় বিশ্বাস করেন। নিজে প্ল্যানচেট করে বড় বড় সব মানুষদের কাছে নানা প্রশ্ন করে সঠিক উত্তর পেয়েছে। তার কাছ থেকেই ডোরা প্ল্যানচেট করতে শেখে। ঠাকুরপো বলছিল ডোরা নাকি খুব ভালো মিডিয়াম। তারপর প্ল্যানচেটে বাবাকে ওরা আনতে পেরেছিল? হ্যাঁ, ঠাকুরপো তো তাই বলল। বাবা অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। তিনি নাকি ঠাকুরপোকে চিরদিনের জন্য বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাননি। কন্দর্পনারায়ণ চাপা গলায় বললেন, সব থাপ্পা, একটি কথাও বিশ্বাস করো না। চন্দ্রিমা হেসে বলল, খেপেছ তুমি? বললেই অমনি আমি বিশ্বাস করে যাব? বিকেলবেলায় কন্দর্পনারায়ণ ছোট ভাইকে ডেকে পাঠালেন। কোনো রকম ভনিতা না করেই বললেন, তোমার সেই ওষুধ কোম্পানির চাকরিতে কবে জয়েন করতে হবে? ছুটি কি ফের বাড়িয়ে নিয়েছো? ঠোঁট কামড়ে ব্যাপারটা বোঝবার চেষ্টা করল বীরেন্দ্র। একটু চিন্তা করে বলল, ভাবছি চাকরি করতে আর অতদূর যাব না। তাহলে এখানেই, মানে কলকাতায় কোনো চাকরির খোঁজ করবে? বীরেন্দ্র যেন অনিচ্ছা সত্ত্বেও বলল, হ্যাঁ, তা করলে মন্দ হয় না। কন্দর্পনারায়ণ তাড়াতাড়ি বললেন, কলকাতায় রামতনু সরকার লেনে আমাদের একটা 3তলা বাড়ি আছে। তার 2তলায় একটা ফ্ল্যাট খালি হলো। তুমি স্ত্রীকে নিয়ে সেখানেই থাকতে পারো। কলকাতায় থাকলে চাকরি বাকরির খোঁজ করবার সুবিধা হবে। বীরেন্দ্র কোনো জবাব না দিয়ে চলে যাচ্ছিল। কন্দর্পনারায়ণ ফের ডাকলেন, বললেন, শুনলাম ধানবাদ থেকে ডাক্তার সেনগুপ্ত কাল এসেছিলেন।
তোমার বৌদির সম্বন্ধে কি বললেন? শরীর ভালোই আছে বললেন। বীরেন্দ্র মুখ তুলে জবাব দিল, ইঞ্জেকশনটা কমপ্লিট করলে সায়াটিকার যন্ত্রণা কমে যাবে। সামনের সপ্তাহে আরেকবার রক্ত পরীক্ষা করতে চেয়েছেন। বীরেন্দ্র চলে যাবার পর কন্দর্পনারায়ণ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। আশ্চর্য, চন্দ্রিমা ভালো আছে, ইঞ্জেকশনগুলো নিলেই সায়াটিকার যন্ত্রণা সেরে যাবে শুনে বীরেন্দ্র যেন খুশি নয়। কেমন উদাসীন নির্লিপ্তের মতো ভঙ্গিতে তার কথার জবাব দিল। সেদিন শেষ রাত্রিরে ছায়ার মতো একটি পুরুষ ও নারীমূর্তি সিঁড়ির নিচে প্রায় আত্মগোপন করে দাঁড়ালো। মেয়েটি বলল, অসম্ভব, এভাবে আমি আর একদিনও থাকতে পারবো না। পুরুষটি অনুত্তেজিত কণ্ঠে উত্তর দিল, আর দেরি হবে না, সময় হয়ে এসেছে। মেয়েটি ফের বলল, এ কথা তুমি অনেক দিন ধরে বলছো, এতদিন আমাকে মিথ্যে স্তোক দিয়ে এসেছো। পুরুষটি তেমনি চাপা গলায় বলল, অত অধৈর্য হলে চলে না, আমি যা বলেছি সব ঠিক ঠিক তাই হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে বীরেন্দ্র গেল পুরুলিয়ায়। কন্দর্পনারায়ণ দুপুরে খাওয়া দাওয়ার পর ধানবাদ রওনা হলেন। গাড়ি করে যখন বাড়ি ফিরলেন তখন রাত প্রায় 10টা বাজে। বেরোবার সময় চন্দ্রিমা বলেছিল, কি ব্যাপার, সকালবেলায় ঘুম থেকে উঠে ঠাকুরপো গেল পুরুলিয়ায় আর দুপুরবেলায় তুমি চললে ধানবাদে? আমি তো এর অর্থ কিছুই বুঝতে পারছি না। কন্দর্পনারায়ণ কোনো উত্তর দেননি। গতকাল বিকেলের পর থেকে বীরেন্দ্রর সঙ্গে আর তিনি কথা বলেননি। সকালবেলায় সে পুরুলিয়া গেছে শুনে সে ভুরু কুঁচকেছিলেন, কোনো মন্তব্য করেননি। 4 রাত দুপুরে ফের একটা কাণ্ড ঘটল। দক্ষিণ পশ্চিম আকাশে কালপুরুষ জ্বলজ্বল করছে, যেন এক মস্ত শিকারী কিংবা সৈনিক। ডান হাতে তীর, কোমরে বেল্ট, তাতে একটা তলোয়ার ঝুলছে। ডান পায়ের নিচে অত্যুজ্জ্বল লুব্ধক তারাটি শিকারী কুকুরের মতো বসে। প্রতাপপুর নিষুপ্ত, কোথাও সারা শব্দ নেই। নিশুতি রাতে চৈত্রে সনসনে হাওয়া বাঁশবনে ঝরা পাতার বুকে সরসর ধ্বনি তুলেছে। হঠাৎ সুমিত্রা সেদিনের মতোই তীক্ষ্ণ চিৎকার করে সকলকে জাগিয়ে তুলল, বাঁচাও বাঁচাও। চিৎকার শুনে ওরা সবাই আগে পিছনে দৌড়ে এসেছিল। রাজা সাহেবের খাস চাকর মতিলাল, নাচনী মেয়ে দামিনী, চন্দ্রিমার বাপের বাড়ির ঝি চপলা আর দেউড়ির দারোয়ান রাম সিং। দরজা খুলেই মতিলাল কিন্তু সভয়ে 3 পা পিছিয়ে এলো। বেশ ভয়ার্থ কণ্ঠে বলল, আরে বাস, ইটটা যে কেউটা বটে গো। তা সত্যি, হ্যারিকেনের অস্পষ্ট আলোতেও সাপটাকে পরিষ্কার দেখা যাচ্ছিল। কুচকুচে কালো রং, প্রায় হাত 2-2.5 লম্বা। কোমরের ওপর ভর করে সে ফোনা তুলে রয়েছে। এতগুলি মানুষের পায়ের শব্দ পেয়ে বোধহয় ভীত হয়ে ফোঁসাচ্ছে, গজরাচ্ছে। ঘুম থেকে উঠে কন্দর্পনারায়ণও এসেছিলেন। তার হাতে 5 সেলের বড় টর্চ। আলো ফেলতেই প্রকাণ্ড সাপটা হেলে দুলে ফোঁস করে উঠল। ওদিকে বিছানার উপর সুমিত্রা গায়ে চাদর ঢাকা দিয়ে জড়সড় হয়ে বসে। সাহস করে মেঝেতে নামতে পারছে না। দরজায় পৌঁছবার আগেই কেউটে সাপটা যদি তাড়া করে ছোবল দিয়ে বসে। অল্প বিস্তর সবাই ভয় পেয়েছে। সাপটার সামনে কেউ যেতে সাহস করছে না। মতিলাল, রাম সিং দরজা থেকে প্রায় 3 হাত দূরে দাঁড়িয়ে আছে। অগত্যা কন্দর্পনারায়ণ নিজে এগিয়ে গেলেন। রাম সিংয়ের হাত থেকে মোটা লাঠিটা কেড়ে নিয়ে বললেন, যত সব ভিতুর ডরপক আদমি। পিছন থেকে চপলা চেঁচিয়ে উঠল, জামাইবাবু, আপনি যাবেন না, আমি এখনই দিদিকে গিয়ে বলছি। কিন্তু কন্দর্পনারায়ণ কারো কথা শুনলেন না। মতিলালকে টর্চটা ভালো করে ফেলতে বলে লাঠি হাতে ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন। খবর পেয়ে বীরেন্দ্র দৌড়ে এসেছিল।
কিন্তু কন্দর্প নারায়ণ তখন সাপের সামনে লাঠি হাতে দাঁড়িয়ে। বীরেন্দ্র শুধু চেঁচিয়ে বলল, খুব সাবধান দাদা, দেখতে পাচ্ছি ওটা কালকে উঠে, ওর ছোবলে অনিবার্য মৃত্যু। লোকালয় থেকে দূরে থাকে বলে মানুষের ওপর ভীষণ রাগ, পায়ে সাড়া পেলেই ফোঁস করে গজরায়। কন্দর্প নারায়ণকে অদ্ভুত দেখাচ্ছিল। হাতে লাঠি, কাপড়টা বেশ গুটিয়ে সুটিয়ে প্রায় মালকোচা মেরে পড়া। সাপটাও তেমনি হেলছে দুলছে, তীক্ষ্ণ দৃষ্টিতে বোধহয় কন্দর্প নারায়ণকে দেখছে। মতিলাল টর্চের আলো ফেলছে, ঘোরাচ্ছে। সাপ আর মানুষের এই দ্বৈরথ সমর সকলকে ভাবিয়ে তুলেছে। কে জেতে কে হারে। ইচ্ছে করলে কন্দর্প নারায়ণ তার দোনলা বন্দুকটা আনতে পারতেন। একটি গুলির আঘাতেই ফোনাশুদ্ধ সাপের মাথাটা সম্পূর্ণ ঝাঁঝরা হয়ে যেত। কিন্তু কন্দর্প নারায়ণের ক্ষমতা আছে। হ্যাঁ, সাপটা ছোবল মারবার জন্য এগিয়ে এসেছিল। তার আগেই কন্দর্প নারায়ণ ওর কোমরে সজোরে লাঠির একটা আঘাত করলেন। সাপটা জব্দ হয়েছিল এবং সেই সুযোগে কন্দর্প নারায়ণ আরও ৫-৭টা ঘা মেরে ওকে খতম করলেন। মরা সাপটাকে মতিলাল লাঠির ডগায় তুলে নিল। দারোয়ান রাম সিং বলল, ঘরের ভিতরে এত সাপ মিলছে কেন হুজুর? জরুর কই অমঙ্গল হবে। স্নায়ুযুদ্ধে অবশ কন্দর্প নারায়ণ একবার সকলের মুখের দিকে তাকালেন। দামিনী বলে উঠল, মনসা ঠাকুরের এবার একটা পূজা দিন গো রাজা সাহেব, ইটা ভালো লয়, নইলে কালকে ওটা কেমন করে ৩ তলার ঘরে এসে দাবেক। সুমিত্রা কাঁদতে কাঁদতে জানালো, কাল সকালেই আমাকে কলকাতা পাঠিয়ে দিন রাজা সাহেব, নইলে হয়তো সাপের কামড়েই এখানে মরতে হবে। বীরেন্দ্র গম্ভীর মুখে শুধু বলল, কালকে উটের প্রচণ্ড বিষ দাদা, তোমার নার্সকে ছোবল দিলে এতক্ষণ বেচারি নিশ্চয়ই মারা যেত। কিন্তু রাম সিং ঠিক বলেছিল, অমঙ্গল সত্যি ঘটল আরও একদিন পরে, রাত্রির ৯টা নাগাদ। নিউরোবিয়ন ইঞ্জেকশন নেওয়া সেদিন শেষ হবে। সুমিত্রা ইঞ্জেকশন দিতে এসেছিল। অদ্ভুত ব্যাপার, পুশ করবার ঠিক অব্যবহিত পরেই ভীষণ যন্ত্রণায় কাতর হয়ে উঠল চন্দ্রিমা। সমস্ত শরীর দুমড়ে বেঁকে যেতে লাগলো। খবর পেয়ে কন্দর্প নারায়ণ শশব্যস্ত হয়ে ছুটে এলেন। কি ব্যাপার, কেন এমন করছে চন্দ্রিমা? অন্ধকার রাত্রিরে তখনই সাইকেলে লোক পাঠালেন পুরুলিয়া থেকে ডাক্তার আনতে। কন্দর্প নারায়ণ তাকে বলে দিলেন ধানবাতে একটা টেলিফোন করতে। ডাক্তার সেনগুপ্ত যেন গাড়ি নিয়ে এখনই চলে আসেন, কোনো অন্যথা না হয়। কিন্তু মিনিট 10 পরেই চন্দ্রিমা কেমন ক্লান্ত বোধ করতে লাগলো। চোখ দুটো বড় দেখালো। কন্দর্প নারায়ণ কয়েক ফোঁটা কোরামাইন খাওয়াতে পেরেছিলেন, কিন্তু তার কিছুক্ষণ পরেই চন্দ্রিমার শরীরটা নিথর নিস্পন্দ হয়ে গেল। কন্দর্প নারায়ণ স্ত্রীর নাম ধরে চিৎকার করে ডাকলেন, কিন্তু চন্দ্রিমার প্রাণহীন দেহে জীবনের কোনো লক্ষণই দেখা গেল না। খবর পেয়ে শুধু রাজবাড়ির লোক নয়, সমস্ত প্রতাপপুরের মানুষ দরজায় ভিড় করল। ইঞ্জেকশন দেবার পরই রানীমা মারা গেছে কথাটা সর্বত্র প্রচারিত হলো। কন্দর্প নারায়ণ শোকাহত, স্ত্রীর মৃতদেহের পাশে নির্বাক বসে। বীরেন্দ্র শুধু একবার এসেছিল, তারপর চোখের জল মুছতে সেই যে নিজের ঘরে গিয়ে ঢুকলো, আর বেরিয়ে আসেনি। ডোরা সেদিন রাত্রিরে এ বাড়িতেই ছিল। চন্দ্রিমা মারা যাবে সে বোধহয় কল্পনাও করতে পারেনি। বেচারি সেই থেকে হতবাক, তার মুখ দিয়ে আর একটি কথাও বেরোয়নি। কাঁদছিল চপলা, ফুপিয়ে ফুপিয়ে। চন্দ্রিমার নাম ধরে সুর করে কী সব বলছিল, আর নাচনি মেয়ে দামিনী মাটির উপর পড়ে চিৎকার করছিল, ঘরের লক্ষ্মী চলে গেল, কার সাপমান্নি লেগে এমনটি হলো গো। মতিলাল চুপ করে দাঁড়িয়েছিল কন্দর্প নারায়ণের পাশে। এখন কি তার করা উচিত সে চিন্তা করে কুল পাচ্ছিল না। আর সুমিত্রা, সে মুখ নিচু করে সেই থেকে বসে। ইঞ্জেকশনটা পুশ করবার পরেই এমন একটা বিশ্রী কাণ্ড হবে কে জানত। ছি ছি, কী লজ্জা!
লোকে এখন কি ভাবছে তাকে? আজ সকালে কার মুখ দেখে সে উঠেছিল? পুরুলিয়া থেকে ডাক্তার এলো প্রায় 1 ঘন্টা পরে। যথারীতি চন্দ্রিমাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করল। তারপর সব শুনে ইঞ্জেকশনের ভাঙা অ্যাম্পিউলটা একবার হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে ফের রেখে দিল। ডাক্তার সেনগুপ্ত এসে পৌঁছলেন রাত 1:30টার সময়। বিজি প্র্যাকটিশনার, তবে বয়স বেশি নয়, 40-এর কাছাকাছি। নামের পাশে 4 অক্ষরে বিলিতি ডিগ্রি জলজল করে। গাড়ি থেকে নেমেই তিনি ব্যাপারটা আঁচ করতে পেরেছিলেন। তার এখন কিছু করবার নেই, কেসটা সম্পূর্ণ আয়ত্তের বাইরে চলে গেছে। কন্দর্পনারায়ণ বোধহয় তার জন্যই অপেক্ষা করছিলেন। ডাক্তার সেনগুপ্ত মন দিয়ে সমস্ত ব্যাপারটা শুনলেন। সুমিত্রাকে ডেকে 2-4টি কথা জিজ্ঞাসা করলেন। তারপর দুঃখের সঙ্গে মন্তব্য করলেন, কেসটা খুবই স্যাড, তবে এমন হয়, মানে হতে পারে। ভদ্রমহিলার অ্যানিমিয়া ছিল, হাইপোপ্লাস্টিক অ্যানিমিয়া। নিউরোবিয়ন ইঞ্জেকশন দেবার কিছুক্ষণ পরেই তিনি মারা গেলেন। এক্ষেত্রে চিকিৎসকরা বলবেন ডেথ ভিউ টু অ্যানাফাইলেকটিক শক। বীরেন্দ্র সামনে দাঁড়িয়েছিল। সে মুখ নিচু করে বলল, যা হবার তা হয়ে গেছে, এখন মৃত্যুদেহ সৎকারের ব্যবস্থা করতে হয়। ডাক্তার সেনগুপ্ত ভ্রু কুঁচকে এক মুহূর্ত চিন্তা করলেন। কন্দর্পনারায়ণের মুখের দিকে তাকিয়ে বললেন, ডেথ সার্টিফিকেট আমি লিখে দিতে পারি, কিন্তু ইঞ্জেকশন দেবার পর মৃত্যু, মানে আনন্যাচারাল ডেথ কেস, পুলিশকে একটু ইনফর্ম করে রাখবেন না? কন্দর্পনারায়ণ তাড়াতাড়ি বললেন, হ্যাঁ নিশ্চয়ই, পুলিশকে জানিয়ে রাখা ভালো, নইলে পরে আবার যদি কোনো গণ্ডগোল হয়। তবু বীরেন্দ্র বলল, পুলিশকে ডেকে আনা মানেই আরও হাঙ্গামা। ওরা হয়তো ডেড বডি পোস্টমর্টেম করতে চাইবে, তারপর সেই মৃতদেহ ফেরত নিয়ে শ্মশানে যেতে কাল বিকেল না হোক দুপুর নিশ্চয়ই গড়িয়ে যাবে। কন্দর্পনারায়ণ হতাশভাবে বললেন, কিন্তু কি করা যাবে? পুলিশ যদি অটপসি করতে চায়, আমরা কি বাধা দিতে পারবো? বীরেন্দ্র কোনো যুক্তি খুঁজে না পেয়ে সেলফ আভিজাত্যের প্রশ্ন তুলল। বলল, প্রতাপপুরের রানীবার মৃতদেহ শেষ পর্যন্ত পোস্টমর্টেম হবে? উপায় কি? ডাক্তার সেনগুপ্ত মৃদু হেসে বললেন, আইনের চোখে রাজা প্রজা সব সমান। আনন্যাচারাল ডেথ কেস হলে পোস্টমর্টেম হতে পারে, পুলিশকে একটু বুঝিয়ে দেখুন না। রাজবাড়ির ব্যাপার, খবর পেয়ে পুলিশ এসে পৌঁছতে দেরি হলো না। ঘণ্টাখানেক পরেই থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার এবং সিআইডি ইন্সপেক্টর রাজীব সান্যাল এসে হাজির। জিপ থেকে নেমেই কন্দর্পনারায়ণকে সমবেদনা জানালো প্রলয়। বলল, হঠাৎ এরকম একটা আনফর্চুনেট ইনসিডেন্ট হবে কল্পনাও করতে পারিনি। ডাক্তার সেনগুপ্ত কেসটা ব্যাখ্যা করবার জন্য বললেন, ভদ্রমহিলার অ্যানিমিয়া ছিল, অ্যাকিউট কেস। আবার কিছুদিন আগে সাইটিকার যন্ত্রণায় প্রায় শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। এত বেশি কষ্ট যে বাধ্য হয়ে আমি কয়েকটা নিউরোবিয়ান ইঞ্জেকশন নিতে বলি। আজ লাস্ট ইঞ্জেকশনটা পুশ করা হয়। তারপরেই হঠাৎ উনি যন্ত্রণা বোধ করেন, কিছুক্ষণের মধ্যে মারা গেলেন। বীরেন্দ্র বলল, সমস্ত ব্যাপারটা এত দ্রুত ঘটল যে আমরা কিছু করতে পারিনি। দাদা খালি নিজের বুদ্ধিতে কয়েক ফোঁটা কোরামাইন খাওয়াতে পেরেছিলেন। প্রলয় জিজ্ঞাসা করল, আচ্ছা ডাক্তার সেনগুপ্ত, নিউরোবিয়ান ইঞ্জেকশন নেবার পর এমনি হঠাৎ মৃত্যু হতে পারে? সে কথা এতক্ষণ দাদা সাহেব আর বীরেন্দ্রবাবুকে বোঝাচ্ছিলাম। মেডিকেল সায়েন্স স্বীকার করবে এরকম কেস হয়, মানে হওয়া সম্ভব। ভদ্রমহিলার হাইপোপ্লাস্টিক অ্যানিমিয়া ছিল, সুতরাং চিকিৎসকরা অভিমত দেবেন ডেড ভিউ টু অ্যানাফাইলেকটিক শক। রাজীব এতক্ষণ মন দিয়ে সব কথা শুনছিল। সে হঠাৎ বলল, যে মেয়েটি ইঞ্জেকশন পুশ করেছিল তার সঙ্গে একবার কথা বলতে পারি? সিআইডি ইন্সপেক্টর রাজীব সান্যালের কাজকর্মে খুব সুনাম, দক্ষ অফিসার। কন্দর্পনারায়ণ সে কথা জানেন। তিনি তাড়াতাড়ি বললেন, হ্যাঁ নিশ্চয়ই, আমি সুমিত্রাকে এখনই ডেকে পাঠাচ্ছি। ফের ঈষৎ কৃতজ্ঞতার সুরে তিনি জানালেন,
খবর পেয়ে আপনি যে কষ্ট করে এসেছেন তার জন্য অনেক ধন্যবাদ। ডাকতেই সুমিত্রা এসে কাছে দাঁড়ালো। হঠাৎ দেখলে নার্স বলে মনে হয় না। বেশ লম্বা, ডিমালো মুখ, টানা টানা চোখ, আঁখি পল্লবগুলি হয়তো একটু ভারী বলেই বারবার চোখের ওপর নেমে আসছে, কিন্তু তার জন্য মেয়েটিকে আরও সুন্দর লাগে। মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। রাজীব আপাদমস্তক মেয়েটিকে নিরীক্ষণ করল। জিজ্ঞাসা করল, আপনি প্রাইভেট নার্স? সুমিত্রা ঘাড় নাড়ল। ইঞ্জেকশনটা কখন দিয়েছিলেন? রাত্রি 9টার পর। পুশ করবার পর উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তখন কি বলেছিলেন? সুমিত্রা একটু ভেবে বলল, উনি হঠাৎ খুব কষ্ট বোধ করতে লাগলেন। বললেন, গতকালের চেয়ে আজ বেশি যন্ত্রণা হয়েছে। ফের কয়েক সেকেন্ড পরেই বললেন, ভীষণ জ্বালা করছে, বড় কষ্ট। জ্বালা? রাজীব ভ্রু কুঁচকে তাকালো। হ্যাঁ, না মানে উনি তাই বললেন। সুমিত্রা থতমত খেল। ফের বলল, তারপর ওর স্বামী অর্থাৎ রাজা সাহেবকে তাড়াতাড়ি ডাকতে পাঠালেন। ইঞ্জেকশনের ভাঙা অ্যাম্পিউলটা দেখতে চাইল রাজীব। একটা ছোট কাগজের বাক্সে সমস্ত কিছু সযত্নে রাখা ছিল। ভাঙা অ্যাম্পিউল, কাচের টুকরো, স্পিরিটে ভেজানো বরিক কটন, অ্যাম্পিউলের মুখ কাটবার শক্ত ব্লেড, ইঞ্জেকশন দেবার সময় যা সব ব্যবহার করা হয়েছিল। শক্তিশালী টর্চের আলো ফেলে ভাঙা অ্যাম্পিউলটা রাজীব পরীক্ষা করছিল। কয়েক সেকেন্ড পরেই তার ভুরু কোঁচকালো। চোখ দুটো ঈষৎ ছোট হয়ে এলো। নিচের ঠোঁট কামড়ে এক মুহূর্ত চিন্তা করল রাজীব। তারপর বলল, ভাঙ্গা অ্যাম্পিউল আর এই জিনিসগুলো প্রয়োজন হবে। প্রলয়, তুমি এগুলো থানায় নিয়ে যাবার ব্যবস্থা করো। বীরেন্দ্র জিজ্ঞাসা করল, তাহলে মৃতদেহ বা সৎকারের ব্যবস্থা করি? রাজীব মাথা নাড়ল। মৃদু হেসে বলল, সৎকারের ব্যবস্থা নিশ্চয়ই করবেন, কিন্তু তার আগে ডেড বডি পোস্টমর্টেম করা দরকার। পোস্টমর্টেম কেন? কন্দর্প নারায়ণ মৃদু আপত্তির সুরে বললেন, মানে ডাক্তার সেনগুপ্ত যখন বলছেন এরকম হতে পারে, তখন আর শুধু শুধু কেন কাটাছেঁড়া করবেন? রাজীব ফের হাসল। বলল, ডাক্তার সেনগুপ্ত নিশ্চয়ই ডেড বডি পোস্টমর্টেম করতে বারণ করেননি, বিশেষ করে এটা যখন আনন্যাচারাল ডেথ কেস। না না, আমি বারণ করতে যাব কেন? ডাক্তার সেনগুপ্ত তাড়াতাড়ি বললেন, অটপসি হোক, আনন্যাচারাল ডেথ কেসে তাই হওয়া উচিত। বীরেন্দ্র একপাশে সরে গিয়ে নিজের মনে গজগজ করে বলল, আমি তখনই বলেছিলাম, পুলিশ এলেই নানা হাঙ্গামা হবে। ডাক্তার সেনগুপ্তর গাড়িতে করে ডেড বডি পুরুলিয়ায় নিয়ে যাওয়ার ব্যবস্থা হলো। কন্দর্প নারায়ণ সঙ্গে গেলেন না, বুঝিয়ে সুঝিয়ে বীরেন্দ্রকে পাঠালেন। চন্দ্রিমার বাপের বাড়ির ঝি চপলা আর দামিনী সঙ্গে গেল। কন্দর্প নারায়ণ বাড়িতেই রইলেন। মৃতদেহের সঙ্গে শহরে যেতে তার ইচ্ছে করছিল না। মানুষটা তো চলে গেছে, এখন শুধু মৃতদেহের ওপর হাসপাতালের ডাক্তার ছুরিকাছি চালাবে। সেখানে তার যাওয়ার কোনো প্রয়োজন নেই। বারবার সেই কথা বলতে লাগলেন। জিপে উঠে প্রলয় প্রশ্ন করল, ময়না তদন্তের কি কোনো দরকার ছিল রাজীবদা? বিশেষ করে ডাক্তার সেনগুপ্তের মতো একজন বিশেষজ্ঞ চিকিৎসক যখন ডেথ সার্টিফিকেট দিতে রাজি ছিলেন। রাজীব ডলমা পাহাড়ের বিরাট রেঞ্জটার দিকে তাকিয়েছিল। ভোর হতে আর দেরি নেই, পাখি ডাকছে। সে একটু চিন্তা করে বলল, তোমার কথা খানিকটা ঠিক, পোস্টমর্টেমে হয়তো কিছুই পাওয়া যাবে না, তবে ডাক্তার সেনগুপ্ত মৃত্যুর যে ব্যাখ্যা করেছেন তা ঠিক নাও হতে পারে। তার মানে আপনি কি বলতে চান রাজীবদা? পোস্টমর্টেমে কিছুই পাওয়া যাবে না, আবার ডাক্তার সেনগুপ্ত মৃত্যুর যা কারণ বলেছেন তাও ঠিক নয়? তাহলে? পকেট থেকে লাইটার বের করে রাজীব একটা সিগারেট ধরালো। লম্বা একটা টান দিয়ে ফের মুখটা ঈষৎ সুচলো করে ছোট বড় অনেকগুলি ধোঁয়ার রিং করল। তেমনি চিন্তিতভাবে বলল, আচ্ছা, ইঞ্জেকশনটা পুশ করবার কিছুক্ষণ পরেই ভদ্রমহিলা শরীরে ভীষণ জ্বালা অনুভব করেছিলেন, তাই না প্রলয়? হ্যাঁ, মানে ওই নার্স মেয়েটি তো সেই কথাই বলল।
থানায় গিয়ে ভাঙা অ্যাম্পিউলটা একবার দেখবে সুব্রত। ঠিক ঘাড়ের কাছে কালচে রঙের একটা গোল দাগ রয়েছে। কালচে রঙের গোল দাগ? হ্যাঁ, অ্যাম্পিউলের গায়ে এই ধরনের গোল দাগ থাকবার নিশ্চয়ই কথা নয়। আপনি কি অনুমান করছেন রাজীবদা? অ্যাম্পিউলটা জাল, মানে খারাপ ওষুধ, অথবা? প্রলয় নিচের ঠোঁটটা কামড়ে কি যেন ভাবতে লাগলো। তুমি যা ভাবছো ঠিক তাই। অর্থাৎ ব্যবহার করবার আগে অ্যাম্পিউলটা আরেকবার ভাঙা হয়েছিল, তারপর সেটা কৌশলে সিল করে দেওয়া হয়। কি সাংঘাতিক কথা! তাহলে এটা নিশ্চয়ই স্বাভাবিক মৃত্যু নয়, এর মধ্যে কোনো গভীর রহস্য রয়েছে। রহস্য তো আছেই, কিন্তু সেই কুয়াশার জাল আমাদের দূর করতে হবে প্রলয়। তার জন্য চাই অনুসন্ধান। প্রতিপক্ষ যথেষ্ট সাবধানী, সেজন্য আমাদের সতর্ক অথচ কৌশলী হতে হবে। প্রলয় প্রশ্ন করল, আপনি কি করতে চান? ভাঙা অ্যাম্পিউলটা প্রথমেই কেমিক্যাল এক্সামিনেশন করা দরকার। তারপর ডেড বডি থেকে ভিসেরা নিয়ে অবিলম্বে ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠাতে হবে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমাদের আর কিছু করবার নেই? আছে। রাজা সাহেবের পরিবার সম্বন্ধে একটা বিস্তারিত বিবরণ সংগ্রহ করতে চাই। ধরো গত 10 বছরের ইতিহাস। এই বাড়িতে ইতিপূর্বে কোনো অস্বাভাবিক ব্যাপার ঘটেছে কি না, তাছাড়া রাজা সাহেব এবং বীরেন্দ্রবাবু ছেলেবেলার কোনো বিশেষ ঘটনা। জানো প্রলয়, যে কোনো পরিকল্পিত খুনের পিছনেই একটা মোটিভ থাকবে। সেই মোটিভটাই হলো রহস্যের নিউক্লিয়াস। সেটা না জানতে পারলে অপরাধীর সন্ধান করা কিছুতেই সম্ভব নয়। পোস্টমর্টেম করে তেমন কিছু পাওয়া গেল না। রাজীব যা অনুমান করেছিল তাই। মৃতদেহ নিয়ে ওরা প্রতাপপুরে ফিরে গেল। পুরুলিয়ার রাঁচি রোডে নিজের বাড়িতে চুপ করে বসেছিল রাজীব। এদিকটা বেশ খোলামেলা, বড় বড় গাছ, ফাঁকা মাঠ। রাত্রে নির্জন হয়ে ওঠে, শুধু মাঝে মাঝে দ্রুত ধাবমান ভারী ট্রাকের মাটি কাঁপানো হুঙ্কার। পিছনে অযোধ্যা পাহাড়ের একটা রেঞ্জ। বিকেলে অস্ত সূর্যের আলোয় চমৎকার লাগে। ওপাশে এসডিওর কোয়ার্টার, সামনে এডিসির বাংলো। হঠাৎ বাড়ির সামনে একটা জিপ এসে দাঁড়াতেই রাজীব উঠে দাঁড়ালো। অন্য কেউ নয়, প্রলয়। কি ব্যাপার? এত রাত্রিরে ফের কোনো খবর নিয়ে এলো? ঘরে ঢুকে প্রলয় একটা খাম তার হাতে দিয়ে বলল, অবাক কাণ্ড রাজীবদা, একটু আগে এই চিঠিখানা একজন লোক এসে দিয়ে গেছে। লোকটাকে? চিঠিতে কি লেখা আছে? রাজীব প্রশ্ন করল। আমি তাকে চিনি না, মানে আমার সঙ্গে তার দেখা হয়নি। ডিউটিতে যে কনস্টেবল ছিল তার হাতেই চিঠিখানা দিয়েছে। যাবার সময় শুধু বলে গেছে বড়বাবু ফিরলে চিঠিখানা তার হাতে দিতে। আই সি। রাজীব পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে রাখল। লাইটার জেলে মুখে আগুন ছোঁয়ালো। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে খামের ভিতর থেকে চিঠিখানা বের করল। ছোট্ট চিঠি, সম্বোধনহীন, মোটে 2 লাইন লেখা। প্রতাপপুরের রানীবার মৃত্যুর পূর্ণ তদন্ত করবেন। এর ভিতরে গভীর রহস্য লুকিয়ে আছে। চিঠিখানা আর একবার পরীক্ষা করল রাজীব। তারপর মৃদু হেসে বলল, বাঁ হাতের লেখা, মনে হয় লোকটার ডান হাত কম ব্যবহার করে। প্রলয় জিজ্ঞাসা করল, কিন্তু এর অর্থ কী রাজীবদা? অর্থ প্রাঞ্জল। চন্দ্রিমা দেবী অ্যানাফাইল্যাকটিক শকে মারা যায়নি। তাকে সম্ভবত চক্রান্ত করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজীব এক মুহূর্ত থামল, ফের বলল, রাজা সাহেবের বাড়ির গত 10 বছরের ইতিহাস মোটামুটি সংগ্রহ করেছ? বারে, প্রতাপপুরে না গেলে সেই ইতিহাস কেমন করে পাবো? তা ঠিক। তবে পুরুলিয়াতে বসেও আমি একটা খবর পেয়েছি প্রলয়। কি খবর রাজীবদা? মৃত্যুর আগে রাজা সাহেবের বাবা ইন্দ্রনারায়ণ সিংহ সমস্ত বিষয় সম্পত্তি পুত্রবধূ চন্দ্রিমাকে উইল করে দিয়ে যান। সেই উইলের কপি দেওয়ানি আদালতের নামকরা উকিল প্রশান্ত চাকলাদারের কাছে পাওয়া যাবে। কাল সকালেই আমরা একবার চাকলাদার সাহেবের চেম্বারে গিয়ে উইলের খসড়াটা পড়ে দেখব। এতক্ষণ আপনারা শুনলেন দেবল দেব বর্মা রচিত
গোয়েন্দা কাহিনী সাপ নিয়ে খেলার প্রথম পর্ব। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। এই ধরনের আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।